আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাজ্যের লন্ডন থেকে আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে সাংবাদিকরা আজকে মানে বাংলাদেশে খুব দুঃসময় অতিবাহিত করতেছে। আহ, আহ, যার উদাহরণ বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা ইসলামকে গতকাল স্বাস্থ্য সচিবের পিএস এর কক্ষে 5 ঘন্টার বেশি আটক রাখার পর পুলিশের সোপর্দ করার ঘটনা। তো এসব বিষয় আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের আমাদের সামনে সঙ্গে উপস্থিত আছেন অনুসন্ধানী সাংবাদিক জনাব আব্দুর রব ভুট্টু। জনাব আব্দুর রব ভুট্টু, লন্ডন বাংলা চ্যানেলের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত। দর্শক, আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন জনাব কবির চৌধুরী তন্ময়, সভাপতি বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ। জনাব কবির চৌধুরী, আপনি আমাদের লন্ডন বাংলা চ্যানেল আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনার বাংলাদেশের প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএস এর কক্ষে 5 ঘন্টার বেশি সময় আটকে রাখার পর পুলিশের সোপর্দ করে। আপনারা জানেন যে রুজিনা ইসলাম সেনা প্রধানের ভাই জোসেফ থেকে শুরু করে স্বাস্থ্য খাতে 5 জন ভুয়া সচিব, তারপরে সার্টিফিকেট দিয়ে আপনার চাকরি করেছিলেন, রুজিনা রিপোর্টের পর তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তো এরপর আজ তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি একটা মামলা দায়ের করেছেন স্বাস্থ্য সেবা বিভাগ। মামলার বাদী হচ্ছেন স্বাস্থ্য বিভাগের উপসচিব ডাক্তার ওসমানী। তো মামলার বাদী চেয়েছিলেন রিমান্ড, আসামি চেয়েছিল জামিন, আদালত রিমান্ডও দেয়নি, জামিনও দেয়নি। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তো আমি প্রথমে দেরি না করে প্রস্তুতি পর্বে চলে যাচ্ছি। আমি জনাব কবির চৌধুরী তন্ময়ের কাছে আমার শুরুতেই প্রশ্ন যে, দেখেন, প্রথম আলো বলতেছে যে আক্রোশ থেকে রুজিনা ইসলামকে আটক করা হয়েছে। আপনি জানেন সম্প্রতি রুজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগ বা টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি প্রতিবেদন তৈরি করেছে তা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। সেই আক্রোশ থেকেই তাকে 5 ঘন্টার বেশি সময় আটকে রাখা হয়েছিল। আপনি কি মনে করেন যে আসলে এই 5 ঘন্টা তাকে আটক রাখা লাগে? তাকে এই 5 ঘন্টা আটক রাখার নেপথ্যের কারণ কি? এটা কি একটা একটা পরিকল্পনা তাকে ফাঁদে ফেলানোর জন্য? জনাব কবির চৌধুরী তন্ময়। জি, ধন্যবাদ। আসলে আপনি প্রথম যে উপস্থাপনায় যে কথাগুলো উল্লেখ করেছেন যে আক্রোশের বহিঃপ্রকাশ, এখানে আক্রোশের পরিপ্রেক্ষিতে রুজিনা ইসলামকে মামলা দেওয়া হয়েছে কিংবা হেনস্থা করা হয়েছে, এটা হচ্ছে একটা অনুমান নির্ভর কিংবা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথাগুলো মানে ভাইরাল হয়েছে। অনেকে অনুমান করছে যে রুজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় সিনিয়র কর্মকর্তাদের আক্রোশের শিকার হয়েছে। যদিও আমার ব্যক্তিগত খবর বা আমি এই ব্যাপারে যতটুকু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সর্বশেষ আইনি যে কাঠামোগুলো, এখানে রুজিনা ইসলামকে তথ্য চুরি কিংবা গুপ্তচর বৃত্তি এই অভিযোগে তাকে মানে মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি আপনার ওই কথাতে আসছি যে রুজিনা ইসলামকে 5 ঘন্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের রুমে আটকে রাখা হয়েছে। শুধু আটকে রাখা হয়নি, তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব তাকে যেভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এটা অমানবিক, এটা মানবতার লঙ্ঘন, এটা সাংবিধানিক পরিপন্থী কাজ করেছে আমাদের অতিরিক্ত সচিব থেকে আরম্ভ করে ওই মন্ত্রণালয়ে যারাই রুজিনা ইসলামকে 5 ঘন্টা আটকে রাখার পর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, সেটা তীব্র নিন্দা জানানো উচিত। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার এই আলোচনা সভা থেকে আমরা একটাই দাবি করব, যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, সরকারের উচিত হচ্ছে একটি তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টা পরিষ্কার করা এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আরেকটা জিনিস হচ্ছে, রুজিনা ইসলাম, আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি জানি যে রুজিনা ইসলাম অত্যন্ত সাহসী একজন মানে সাংবাদিক। তার অনুসন্ধানী তথ্য, অনুসন্ধানী রিপোর্টিং বাংলাদেশে সুনাম আছে। দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো মানে পুরস্কার পেয়েছেন তার কাজের স্বীকৃতি হিসেবে। কিন্তু দুঃখজনক হচ্ছে, আপনি এটা আমরা সবাই জানি যে আমরা যখন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর অপরাধের বিরুদ্ধে যখন আমরা কথা বলি কিংবা লেখালেখি করি কিংবা রাজনৈতিক অ্যাক্টিভিটিস যখন আমাদের কন্টিনিউ থাকে, তখন ওই অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং মহলগুলো তখন আমাদের বিরুদ্ধে চলে যায়। এটা যুগ যুগ ধরেই কিন্তু চলে আসছে।
এখন আমরা যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মানে বলবো যে এই ধরনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত, যারা মানে রুজিনা ইসলামকে গলা চেপে ধরা হয়েছে, তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, যার মানে রুজিনা ইসলামের কলম কেড়ে নেওয়ার যে অপচেষ্টা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। সংবিধান এই ধরনের কাজে স্বীকৃতি দেয় না, আইন এই ধরনের কাজের স্বীকৃতি দেয় না। মানবতা বিরোধী এই ধরনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত, আমি সরকারের কাছে আজ আপনার এই আলোচনা সবার মানে মাধ্যমে দাবি জানাবো, যত দ্রুত সম্ভব রুজিনা ইসলামকে জামিন দেওয়া এবং রুজিনা ইসলামের সাথে যারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল তাকে শারীরিক এবং মানসিকভাবে মানে নির্যাতন করা হয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় মানে নিয়ে আসে। অনেক অনেক ধন্যবাদ জনাব কবি চৌধুরী তন্ময়। আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার, দর্শক আশা করি বুঝতে পারবেন। সাংবাদিক আব্দুর রব্বু রুজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ হলো যে বাংলাদেশ স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পিএস সাইফুল ইসলামের কাছ থেকে আমরা জেনেছি যে সচিবালয়ে সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে ঢুকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজ তার ব্যাগে তিনি ভরে নেওয়ার চেষ্টা করেন এবং মোবাইল দিয়ে ছবি তোলেন। এখন আপনাকে জানতে চাই যে রাষ্ট্রীয় গোপন নথিগুলো কি সচিবালয়ে এমন উন্মুক্তভাবে থাকে? আর সাংবাদিক বা অন্য পেশার লোকজন যারা সচিবালয়ে প্রবেশাধিকার আছে, তারা চাইলেই কি রাষ্ট্রীয় গোপন নথি তাদের ব্যাগে পুরে নিতে পারেন বা ছবি তুলতে পারেন? এত গুরুত্বপূর্ণ ফাইল কেন সচিবের পিএস এর কক্ষে ছিল এবং সেই কক্ষে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরাও ছিল না? আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আজকে আপনার আলোচনা আয়োজন করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে আসলে আমি দুইটা এই রুজিনার যে ঘটনাটা, রুজিনা ইসলামের, সেটা নিয়ে আমি দুইটা দিক বিশ্লেষণ করতে চাই। প্রথমত হচ্ছে, একটা দিক হচ্ছে আপনার এটা সরকারেরই একটা ক্রিয়েটেড অংশ আমি বলবো, কারণ অনেকদিন ধরে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বা করোনা ইস্যুর পরে আপাতত কিন্তু জনগণের সামনে কোনো ইস্যু নেই যেটা নিয়ে জনগণ ব্যস্ত থাকবে। তো রুজিনার একটা কাণ্ড যেহেতু ঘটছে এখানে, ওইটাকে সরকার ইস্যু করে পাবলিককে ব্যস্ত রাখার চেষ্টা করতেছে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে আমরা জানি যে করোনা প্যান্ডামিক থেকে যেটা আমরা শুরু থেকেই জেনে আসছি এ পর্যন্ত, যে বাংলাদেশে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রথম আলো শো যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে, বা আমি সরকার সমর্থক পত্রিকাগুলি বলবো, তারাও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুর্নীতি, অনিয়ম দুর্নীতি নিয়ে তারা ব্যাপক প্রতিবেদন প্রকাশ করেছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা আক্রোশ আছে মিডিয়ার উপর, বিশেষ করে প্রথম আলোর উপর। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান সরকার প্রথম আলোর এই বিরুদ্ধে লেগেই আছে, তারা সুযোগ খুঁজতেছে যে প্রথম আলোকে কিভাবে শাস্তা করা যায়। গতকাল তারা একটা সুযোগ পাইছে এবং সেটাকে তারা কাজে লাগাইছে। আপনি যেটা বলছেন যে আপনার মন্ত্রণালয় সচিবের কক্ষে জরুরি কাগজপত্র কি এইভাবে থাকে না, এইভাবে থাকে না। উনি হচ্ছেন যার অফিসে উনি গেছিলেন তথ্য সংগ্রহ করতে, তিনি হচ্ছেন আপনার কাজী জেবুন্নেসা অতিরিক্ত সচিব। উনি সচিব না অতিরিক্ত সচিব, এবং উনার পিএস যিনি ব্যক্তিগত সহকারী একান্ত সচিব, উনার রুমে গেছিলেন রুজিনা ইসলাম। দেখেন, আমি অনেক আমার লাইফে আমি অনেক অনুসন্ধানী সাংবাদিকতা করছি এবং আমি প্রায় সচিবালয়ে যেতাম। সচিবালয়ে আমি দেখি না এই যে ব্যক্তিগত সচিবের রুমে এরকম প্রয়োজনীয় ফাইল পড়ে থাকতে। আর এখন তো ডিজিটাল যুগ, এখন তো ফাইলপত্রের কোনো কাজই নেই, সবকিছুই তো আপনার কম্পিউটারাইজ। আমরা সাংবাদিকতা করছি, আমরাও তথ্য নিয়ে আসছি। এইভাবে তথ্য আনতে গেলে আমরা একটা অফিস থেকে যখন কোনো সেক্রেট তথ্য আনবো, তখন আমরা ওই অফিসের নিম্ন পর্যায়ে যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাকে ম্যানেজ করে আমরা নিয়ে আসবো। এটাই স্বাভাবিক। এবং আমার মনে হয় গতকালকে যেটা হয়েছে সেটা আপনার রুজিনা ইসলাম কাউকে ম্যানেজ করছেন, কারোর সাথে কথা বলছেন এবং উনি গেছেন এখানে তথ্য আনতে গিয়ে যখন আমি যতটুকু খোঁজ নিয়ে জানছি, তথ্য আনতে গিয়ে এক পর্যায়ে অতিরিক্ত সচিব বা আপনার যে উন্নেসা ওনাকে দেখে ফেলে। এবং উনার মধ্যে একটা ভয় কাজ ছিল যে উনি 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 স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সিন্ডিকেট আছে, আপনি নিশ্চয়ই জানেন যে লুটপাটের একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটের প্রধানই হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক এবং উনার ছেলেও এটার সাথে জড়িত, সাবেক ডিজি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি এটার সাথে জড়িত, সরকারের রাঘব গোয়ালরা এটার সাথে জড়িত।
তো জেবুন্নেসাও এটার মধ্যে, অতিরিক্ত সচিবও এটার মধ্যে জড়িত। আপনি দেখেন এই যে আপনার সাবেক সচিব, দুইজন সচিব কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলি করা হয়েছে, সর্বশেষ আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে। আসলে প্রত্যেকটাই এরা দুর্নীতিবাজ। তো যখন জেবুন্নেসা দেখলেন যে এখানে রুজুনে ইসলাম গেছেন তার একান্ত সচিবের কক্ষে, এবং উনি কিছু কাগজপত্র পাইছেন বা কোন তথ্য পেয়ে গেছেন, তার ধারণা হইলো যে তার দুর্নীতিটা বোধহয় উনি পেয়ে গেছেন। এর আগে কিন্তু ব্যাপকভাবে রুজিনা, যেটা আপনি বলছেন বা আমরাও জানি, যে সরকারের দুর্নীতি নিয়ে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একাধিক রিপোর্ট করছেন। সর্বশেষ যেটা তিনি করছেন, 350 কোটি টাকার একটা দুর্নীতি রিপোর্ট করছেন। তো এগুলি এভিডেন্স নিয়ে করছেন। সেখানে অতিরিক্ত সচিবের একটা ভয় ছিল এবং তার উপরে একটা আক্রোশ ছিল যে তাকে যদি আমি কখনো সুযোগ পাই আটকে দিব। গতকাল যেহেতু ওনার অফিসে রুজিনাকে উনি পাইছেন, তখন কিন্তু উনি এটা তাকে আটকানোর চেষ্টা করছেন এবং আটকাইছেন। অন্য একটা রুমে নিয়ে গিয়ে উনি নিজেই ফিজিক্যালি টর্চার করছেন। আপনি দেখেন এই যে বুন্নেসা একজন দুর্নীতিবাজ। একজন দুর্নীতিবাজ আমি কি বলবো, মানে মানে কোন কোয়ালিটিরই একজন কর্মকর্তা না। এই মহিলার কানাডাতে 3টা বাড়ি আছে, লন্ডনে একটা বাড়ি আছে, ঢাকা শহরে 4টা বাড়ি আছে, গাজীপুরে 21 বিঘা জমি আছে, তার ব্যাংক ব্যালেন্স 80 কোটি টাকা। তো এই মহিলা কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে? এই মহিলা এতই দুর্নীতিবাদ যে সে কালকে সুযোগ পেয়েই যেটা করছে, রুজিনাকে সে হ্যারাসমেন্ট করছে, এবং তার অফিসের লোকজন দিয়ে মামলা সাক্ষী সাজানোর জন্যই এদেরকে ডেকে এনে এই একটা কাহিনী করছে। এবং আপনি দেখেন পরবর্তী ওইখানে কিন্তু একজন পুলিশ পুলিশ ছিল, যেটা বা আপনি জানেন যে সচিবালয়ে প্রত্যেক অফিসারের বা কর্মকর্তার রুমের সামনে একজন নিরাপত্তা কর্মী থাকে। ওই পুলিশও এখানে ইনভলভ ছিল, কিন্তু তারা চাইলে কিন্তু তারা বলতেছে যে ওই পুলিশ নাকি দেখেই তাকে আটক করছে এবং বাধা বাধা দিছে আপনার ডকুমেন্টস গুলা না নিতে বা ছবি না তুলতে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ হচ্ছে ডকুমেন্টস উনি কালেক্ট করছেন সামহাও, বাট আপনি যেটা বললেন যে ডকুমেন্টস পরে আছে ওনার টেবিলে আর উনি যাইয়া এটা মানে এইগুলি ছিঁড়ে নিছে, ছবি তুলছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনি দেখেন যে প্রথমত আপনি যদি কারো অফিসে যান বা আমি যদি কারো অফিসে যাই, আমি জানবো না কোন ফাইল যদিও তাইকা থাকে, কিছু ফাইল থাকে, যদিও ফাইল তাইকা থাকে, ঠিক কোন ফাইলটা কি সেটা আমি জানবো না। তো উনি কিভাবে মানে অ্যাকুরেট ফাইল নিয়ে আসলেন, তারপর ওইগুলি কপি করলেন, তারপর ছিঁড়ে নাকি আবার উনার বিশেষ জায়গায় নাকি উনি লুকাই রাখছেন, ওই পুলিশ দেখছে, তাকে বাধা দিছে, উনি মানে নাই। এগুলি সম্পূর্ণ একটা নাটক ভাই। তারপরে যেটা হচ্ছে যে তারা যে মামলার বাদী যাকে করছে, ওই বাদী তো দেখে নেই, ওকে পুরো টাকায় নিয়ে আনা হয়েছে, এবং সেও এই হ্যারাসমেন্ট 5 ঘন্টা যে উনাকে ফিজিক্যালি এবং মেন্টালি যে টর্চার করা হয়েছে, এগুলির মধ্যে এরা জড়িত ছিল। তারপর আপনি দেখেন যে মামলাটা দিছে আপনার অফিসিয়াল একটা যে মামলাটা দিছে, এই মামলা তেমন কোনো একটা মামলা না। তারা আসলে চাইছিল তাকে হ্যারাসমেন্ট করতে, যা যেটা তারা করে ফেলছে, এবং মানে তার প্রথম আলোকে একটা টেক দিতে, এবং সেটা তারা করে ফেলছে। এবং তারা একটা মিনিমাম একটা মামলা দিছে, এই মামলা জামিন হয়ে যাবে। কারণ আদালতের এখন সিস্টেম চেঞ্জ হয়েছে, যেটা আগে আপনি যে কোনো মামলার আসামিকে আদালতে হাজির করলে সাথে সাথে শুনানি হইতো, জামিন হোক আর যেটাই হোক। কিন্তু এখন যেহেতু চেঞ্জ হয়েছে, আসামিকে সরাসরি মানে 1-2 দিন কারাগারে রাখতো, এটা এটা বর্তমান সরকারের একটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। আপনি যত ভালো মানুষই হন, একদিন আপনাকে কারাগারে থাকতে হবে, তারপরে অন্য কিছু। আমি যতটুকু ব্যক্তিগতভাবে খবর নিয়ে জানছি, আজকে তাকে আপনার রিমান্ডেড পেয়ার দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। এখানে রিমান্ড কি, ঘটনা তো পরিষ্কারই সামনে আসছে যা যা ঘটছে। তো বিচারক রিমান্ড দেননি বা জামিনের শুনানি উনি করেননি। উনি বলছেন বৃহস্পতিবার জামিনের শুনানি করবেন, এবং এই মামলার যে একটা মামলা হয়েছে সে মামলা বৃহস্পতিবার জামিন হয়ে যাবে। কিন্তু সরকার যেটা করছে, সরকার জানতোই মানে সরকার যেটা করছে, আপনার সরকার চাইলে এখানে ভিন্ন আইনে মামলা দিতে পারতো, আপনার জননিরাপত্তা আইনে মামলা দিতে পারতো, আরো অনেকগুলি আইন আছে সেগুলিতে মামলা দিতে পারতো, না দিয়ে এই আইনে মামলা দিছে, বৃহস্পতিবার জামিন হয়ে যাবে এটা। কিন্তু সরকার চাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে আপাতত নতুন ইস্যু না আসার আগ পর্যন্ত এই ইস্যু নিয়েই যেন জনগণ ব্যস্ত থাকে, এবং তারা এটাই করছে। এবং আমি বলবো যে তারা সাকসেসফুল। আপনি আপনি দেখেন যে গত আপনি যদি রুজিনার, আপনি যেটা বললেন যে রুজিনা যে অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। এবং যে সর্বশেষ ওনার যে রিপোর্টটা ছিল আপনার 350 কোটি টাকা দুর্নীতি, যেটা জাহিদ মালিক করছেন। আপনি দেখেন যে করোনার শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় যে আপনার
চিকিৎসা ইকুইপমেন্ট যেগুলি কিনে নিয়ে আসছিল, প্রত্যেকটার মধ্যে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী জড়িত ছিল, তার ছেলে জড়িত ছিল, ইভেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান উনিও জড়িত ছিলেন এগুলির মধ্যে। তো আসলে শস্যের ভিতরে বুথ সরকার, যেখানে সরকারের শীর্ষ পর্যায়ে যেখানে সবাই দুর্নীতিগ্রস্ত, আমি তো একারে আপনার টপ টু বটম সবাই মানি লন্ডারিং করে, সবাই চুরি চামারি করে, তো সেখানে আপনার যে গুন্ডাসাত তো করবে। আর তার একটা বই ছিল, সে তো এত পাওয়ারফুল অফিসার না, তার যদি এটা ব্যাপকভাবে প্রকাশ পায় তো হয়তো একসময় সরকার তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে নিবে সরকারের মানে জনপ্রিয়তা বাড়ানোর জন্য। এই বইটা তার মধ্যে কাজ করছে এবং সে কালকে মানে সুযোগ পেয়ে তার এই সুযোগের সদ্ব্যবহারটা করছে, আর কিছু না। অনেক 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 ধন্যবাদ জনাব আব্দুর ভুট্টু, আশা করি আপনার বক্তব্য পরিষ্কার। আমি আমি কবি চৌধুরী তন্ময় সাহেবের কাছে প্রশ্ন করব যে আপনি দেখেছেন যে সাংবাদিক রুজিন ইসলামের গলা চেপে ধরে আছেন কাজী জেবনুন্নেসা বেগম, এবং আপনি অলরেডি তার নিন্দা জানিয়েছেন। তো তিনি কেন মানে গলা চেপে ধরবেন, তার কেন এত আগ্রহ? সাংবাদিক আব্দুর ভুট্টুর কাছে আমরা জানলাম বা তিনি মনে করছেন যে তিনি মনে করেছেন যে হয়তোবা কাজী জেবুন্নেসার বিভিন্ন দুর্নীতির খবর হয়তো রুজিন ইসলাম জেনে গিয়েছে। তারপরে আমরা যেসব ঘটনা দেখি যে পুলিশের কথার সঙ্গে কাজের মিল না হওয়া, একটা গ্রেপ্তার নিয়ে লুকোচুরি খেলা, এই সমস্ত বিষয়গুলো কি আপনার মনে হয় না যে সরকারের প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একজন সিনিয়র নারী সাংবাদিককে এভাবে সচিবালয়ে আটকে রেখে 5 ঘন্টা নির্যাতন করে পুলিশে সোপর্দ করার মতো সাহস কি এই কাজী জেবুন্নেসাদের আছে? তাহলে এখানে কি সরকারের রাজনীতিবিদরা জড়িত? ভুট্টু, আমরা আপনার কাছে আসবো আবার। আমি আগে আপনার কবি চৌধুরী তন্ময়ের কাছ থেকে আমরা তার কমেন্ট নিচ্ছি যে, এবং এই যে কাজী জেবুন্নেসা বেগম একজন সচিব, এই একজন সচিবের যদি অবস্থা হয় তাহলে কোথায় যাচ্ছি আমরা? এবং আপনি মনে করেন কিনা যে রুজিনার সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা একদম প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই ঘটছে? জনাব কবি চৌধুরী তন্ময়। না, আমি এই জায়গাটায় আমার যে ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রীর এখানে কোনো রকমের হস্তক্ষেপ আছে বলে আমি মনে করি। তবে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সর্বশেষ মামলা নিয়ে তার মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের একটা আলোচনা থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের ঘটনা নিয়ে কোনো ধরনের আলোচনা কিংবা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে সাংবাদিক রোজিনাকে হেনস্থ করা হয়েছে, এটা একেবারেই অনুমান নির্ভর এবং ভ্রান্ত ধারণা বলে আমার ব্যক্তিগত মতামত। আরেকটা জিনিস হচ্ছে, আপনি জানেন যে প্রধানমন্ত্রী হচ্ছে সাংবাদিক বান্ধব, সংবাদকর্মী বান্ধব, গণমাধ্যম কর্মী, গণমাধ্যম বান্ধব কিন্তু বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের রুটি রোজগারের জন্য, সাংবাদিকদের জীবন জীবিকার জন্য এবং অবাধ তথ্য সরবরাহ কিংবা বাংলাদেশের গণমাধ্যম বিকশিত হওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, এইটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের কাছে অ্যাভেলেবল তথ্য প্রমাণ মানে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশের গণমাধ্যমকে বিকশিত করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে আসছেন। এখন আমরা যদি আমলাতান্ত্রিক জটিলতা কিংবা আমলাতান্ত্রিক মন মানসিকতা, মন মগজ কিংবা রাষ্ট্র কাঠামো আমরা যদি একটু পর্যালোচনা করি, দেখি আপনি যখন রাস্তায় বেরোবেন, সাধারণত একজন কনস্টেবল একজন দেশের নাগরিকের সাথে যেভাবে ব্যবহার করা হয়, এই ব্যবহার একজন কনস্টেবলের ব্যবহার দিয়ে কিন্তু আপনি সরকার প্রধানের সাথে তুলনা করা যাবে না। আপনি একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো সরকার কাঠামো কিংবা রাষ্ট্র কাঠামোকে বিচার করা অন্তত আমার পক্ষে সম্ভব না। আমি একটা অপরাধকে কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো রাষ্ট্র কাঠামো কিংবা সরকার ব্যবস্থাকে বিচার করতে পারি না। আপনি দেখেন, কিন্তু শুধু কি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনি এই কাঠামোর ভিতর নিতে পারেন? কারণ স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে উনি নিজেই গড়াগড়ি খেয়েছেন, নিজের শরীরে আঁচড় দিয়েছেন, এরকম আমরা দেখেছি। আমি আসছি। দেখেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে খুব ভালো সাংবাদিকতার পাশাপাশি কিন্তু অপসাংবাদিকতা কিন্তু আসছে। আমরা এই প্রথম আলোর আলপিন কেন বন্ধ করা হয়েছে সেটা আমরা নিশ্চয়ই জানি। নবীজিকে ব্যঙ্গ করার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যখন এই প্রথম আলো আলপিনের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করা হয়েছে,
তখন এই এই প্রথম আলোর মানে মতিউর রহমান সাহেব উনি পরে বাইতুল মুকাররমের খতিবের কাছে ক্ষমা চেয়েছেন। শুধু শুধু তাই নয়, অনেকগুলো অন্তত আমার পর্যবেক্ষণে অনেকগুলো মানে রিপোর্ট আছে, সর্বশেষ আদালতে গিয়ে ক্ষমা চেয়ে জরিমানা পর্যন্ত দিতে হয়েছে। তো এই একটা সংবাদ একটা জীবন, একটা সমাজ, একটা সভ্যতাকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, সেটা আমরা অন্তত যারা ন্যূনতম সেন্স বা একটু বিবেকবোধ রাখে তারা জানে। আর এখানে বুট্টু ভাই যেহেতু সরাসরি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিল, তিনিও জানেন। আপনি দেখেন বাংলাদেশে অপসাংবাদিকতা অনেক মানে উদাহরণ আছে। বাংলাদেশে এমন কতিপয় সংবাদকর্মী, এমন কতিপয় সাংবাদিক কিংবা গণমাধ্যম ছিল, তারা কুখ্যাত রাজাকার সাইদিকে চাঁদে দেখা গেছে এটা কিন্তু পত্রিকায় নিউজ করা হয়েছে। আপনি কিন্তু এমন কতিপয় সংবাদকর্মী কিংবা সংবাদ মাধ্যম ছিল, কুখ্যাত রাজাকার সাইদিকে কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবি দিয়ে কিন্তু মানববন্ধন করা হয়েছে। এই ধরনের অপসাংবাদিকতা কিন্তু হয়েছে। শাহবাগের ছেলে মেয়েরা আন্দোলনকারী কর্মকর্তা মানে আন্দোলনের সাথে সম্পৃক্ত। শাহবাগের সকল আন্দোলনকারীরা ছিল নাস্তিক। এটা কিন্তু এক ধরনের পত্রিকাতে কিন্তু অপসাংবাদিকতা হয়েছে। আমরা সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতা আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল উদাহরণ আছে। আমি বলছি যে আমাদের জেবুন্নেসা, আপনি যেটা বললেন যে অতিরিক্ত সচিব যেভাবে রুজিনা ইসলামকে শারীরিকভাবে আমি বলবো যে সরাসরি নির্যাতন করা হয়েছে, শব্দটা এইভাবে শারীরিকভাবে মানে নির্যাতন করা হয়েছে, সেটা হচ্ছে অমানবিক এবং মানবতা লঙ্ঘন। ধরেন আমি যদি তর্কের খাতিলে কিংবা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন যেভাবে চলে কিংবা তারা যেভাবে মামলা করেছে সেটাও যদি আমি মানি, রুজিনা ইসলাম একজন অপরাধী, বেশ ভালো কথা। রুজিনা ইসলাম যদি আপনার তথ্য চুরি করে থাকে, আপনার সিক্রেট ডকুমেন্ট যদি কিংবা গুপ্তচর ভিত্তিতে যদি তার সম্পৃক্ততা থাকে, দ্যাটস ওয়েল, আপনি আইনের আওতায় তাকে বা আপনি পুলিশের হাতে তাকে মানে তুলে দিতে পারেন। কিন্তু আপনার তো এই অধিকার নাই, আপনাকে এই ধরনের অধিকার দেওয়া হয় নাই, আইন আপনাকে পারমিশন দেওয়া হয় নাই, সংবিধান আপনাকে পারমিশন দেওয়া হয় নাই যে রুজিনা ইসলামকে 5 ঘন্টা ধরে আপনি একটা রুমের মধ্যে বন্দি রাখবেন, তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাবেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন, মানসিকভাবে লাঞ্ছিত করবেন। রুজিনা ইসলাম তার সেকেন্ড ডোজ টিকা কিন্তু সে নিয়েছে, সে শারীরিকভাবে কিন্তু অসুস্থ। সকল কিছু বিবেচনা করে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, গণমাধ্যমে যেসব তথ্যপত্র দিয়ে মানে রিপোর্ট করা হয়েছে এবং সিনিয়র সাংবাদিকরা যেভাবে তাদের বিবৃতিগুলো দেওয়া হয়েছে, আমরা যদি সেই সব তথ্যপত্রগুলো নিয়েও যদি মানে পর্যালোচনা করি, রুজিনা ইসলামের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং রুজিনা ইসলামের উপর যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় ব্যক্তিবর্গর একটা আক্রোশ কাজ করেছে, সেটাও কিন্তু আপনি তাদের ছোট এবং বড়, ছোট কর্মকর্তা থেকে আরম্ভ করে বড় কর্মকর্তার যে ব্যবহার, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে আক্রোশের বহিঃপ্রকাশ, এবং সর্বশেষ রুজিনা ইসলামের বোন শাহবাগ থানা থেকে বের হয়ে যেভাবে গণমাধ্যমের সাথে কথা বলেছে যে রুজিনা ইসলামকে মেরে মাটিতে মানে পুঁতে ফেলা হবে। একজন সংবাদকর্মীকে যখন এই ধরনের থ্রেট দেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতেই হবে কত ধরনের কত রকমের আক্রোশ তাদের এখানে কাজ করা হয়েছে। যে একটা মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, তাকে অপরাধের সাথে সম্পৃক্ত হলে তাকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু যখন আপনি বলবেন যে তুমি অনেকগুলো নিউজ করেছো, তোমাকে দেখে নেব, তোমাকে মাটিতে পুঁতে ফেলা হবে, তুমি এই করেছো, তুমি ওই করে, এই যে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এই হুমকি দামকির পরিপ্রেক্ষিতে আপনি না যে কোনো মানুষই অনুমান করতে পারে যে রুজিনা ইসলামের উপর এক ধরনের আক্রোশ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এখন কেন আক্রোশটা থাকতে পারে? আক্রোশ থাকার অনেকগুলো কারণ আছে। কারণ আপনি দেখেন যে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে, মহামারী করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি ধরনের অব্যবস্থাপনা আছে, কি ধরনের দুর্নীতি আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। সর্বশেষ রুজিনা ইসলাম এই প্রতিটা ব্যক্তি এবং এমনকি ড্রাইভার পর্যন্ত কিভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল।
রোজিনা ইসলাম তার রিপোর্টিং এর মাধ্যমে দেশ এবং জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এখন দেখেন, আপনি যখন একটা ব্যক্তি এবং একটা গোষ্ঠীর অপরাধের সাথে যত রকমের অ্যাক্টিভিটিস আছে সেটা যখন আপনি তুলে ধরবেন, তারা তো আপনার বিরুদ্ধে যাবেই। এখন এই যাওয়াটা একটা ক্রাইম। এখন আমার কথা হচ্ছে, সরকার এই অপরাধকে কি প্রশ্রয় দিচ্ছে, না অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বর্গদেরকে আইনের আওতায় নিয়ে আসছে? এই জায়গাটা আমাদের একটু দেখা উচিত। আমি মনে করি যে যেমন আগামী বৃহস্পতিবারে রোজিনা ইসলামকে তার জামিন শুনানির তারিখ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সিনিয়র সাংবাদিক থেকে আরম্ভ করে জাতীয় প্রেস ক্লাবের এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে আলোচনা করা হয়েছে, মন্ত্রীদের সাথে আলোচনা করা হয়েছে, মামলার সকল কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তারা অত্যন্ত আশাবাদী এবং আমিও আশাবাদী, হয়তো বৃহস্পতিবারে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর হতে পারে। কিন্তু এই যে আপনি মাঝখানে রোজিনা ইসলামকে আপনি হয়রানি করলেন এবং দেশ এবং জাতির কাছে একটা মন্ত্রণালয়ের ভিতরে কতিপয় দায়িত্ববান ব্যক্তির যে দায়িত্বহীন কর্মকাণ্ড, অতিরিক্ত সচিব কখনোই রোজিনা ইসলামের শরীরকে টাচ করার কোন সুযোগ নাই। আপনি মামলার আর্জি অনুযায়ী, মামলার নথি অনুযায়ী, মামলার অভিযোগ অনুযায়ী রোজিনা ইসলাম যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন। কিন্তু 5 ঘন্টা ধরে তাকে নির্যাতন করবেন, তার মোবাইল ছিনতাই করবেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করবেন। আমরা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটাই আমাদের অ্যাড্রেস করা উচিত। কারণ এই ধরনের অপকর্ম, এই ধরনের অপতৎপরতার সাথে যারা জড়িত, এবার সে যত বড় কর্মকর্তাই হোক, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ এরা হচ্ছে, আপনি একজন সচিব, কিন্তু একজন সচিব হচ্ছে পাবলিক সার্ভেন্ট, একজন সচিব হচ্ছে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তার জীবনযাপন হচ্ছে। এই সচিবের আচরণ যদি, জি না, আমি বলছি যে এই সচিবের আচরণ যদি এত আক্রমণাত্মক হয়, তাহলে এইটা অন্তত আমি মনে করি যে সে তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং সে আইন লঙ্ঘন করেছেন। মানবতা বিরোধী অপরাধের সাথে তার যে অ্যাক্টিভিটিস গুলো, সেটাকে ফাইন্ড আউট করা উচিত। অনেক ধন্যবাদ কবি চৌধুরী তন্ময়, আপনি খুব সুন্দরভাবে আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। এবং জনাব আব্দুর রব ভুট্টু, আপনিও আশা করি জনাব কবি চৌধুরী তন্ময়ের সাথে একমত হবেন যে আপনি তো জানেন যে তার সঙ্গে কি করা হয়েছে এবং সে টিকা নিয়েছে, যেটা আমরা কবি চৌধুরী তন্ময় উল্লেখ করেছেন। বর্তমানে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন, শরীরেও জ্বর রয়েছে, দুইবার জ্ঞান হারিয়েছেন, তারপরে অত্যাচার বন্ধ হয়নি। এমত অবস্থায় হাসপাতাল না নিয়ে থানায় নিয়ে ওসি রুমে বসিয়ে রাখাটা কতটুকু অমানবিক? এবং সব প্রশ্নগুলো আমি আশা করি অতিথিবৃন্দ 2-3 মিনিটের ভিতর শেষ করবেন, কারণ আমাদের অনেক বিষয় কভার করার আছে, কিন্তু আমাদের সময় অনেক সীমিত। জনাব আব্দুর রব ভুট্টু। জি, ধন্যবাদ। এখন আমাকে আপনি একটু সময় দিতে হবে, পরবর্তীতে সময় নাই দিলেন সমস্যা নাই, এটার বিষয়ে আমাকে একটু বিস্তারিত হইতে হবে। আমি তন্ময় চৌধুরী সাহেবের সাথে এখানে একমত। এটা তো আমি আগেই বলছি যে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে, মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এটা তীব্র নিন্দা জানাই এবং এটার জন্য তো আমি অতিরিক্ত সচিব জেবুন্নেসার পানিশমেন্ট দাবি করছি। কিন্তু বাকি কয়েকটি বিষয়ে আমি ওনার সাথে দ্বিমত পোষণ করতেছি, সেগুলো আমি এক্সপ্লেন করবো। প্রথমত উনি বলছেন যে এটার সাথে হয়তো তার মামলা বা তাকে আটকের ব্যাপারে হয়তো স্বাস্থ্যমন্ত্রীর বা কোনো ভূমিকা থাকতে পারে বা প্রাইম মিনিস্টারের কোনো ভূমিকা নাই। ফর কাইন্ড ইউর ইনফরমেশন আমি আপনাকে বলি, তাকে 5 ঘন্টা ওইখানে আটক রেখে পিএম এর সাথে যোগাযোগ করা হয়েছে, সেটা আপনার হেলথ মিনিস্টার করছেন এবং পিএম এর নির্দেশেই তাকে মামলা দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। সো এখানে পিএম এবং হেলথ মিনিস্টার দুজনই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কবির ভাই যেটা বললেন যে এই সরকারের আমলে সংবাদপত্রের ব্যাপক উন্নতি হয়েছে বা সাংবাদিকরা বা আপনার যেটা আপনি বলছেন সাংবাদিকরা কাজ করতে পারতেছে, লিখতে পারতেছে, তারপরে সাংবাদিকদের আপনার ভাগ্য পরিবর্তন করে দিচ্ছেন, যদি আপনি বলতে চান প্রাইম মিনিস্টার অনেক কিছু করতেছেন তাদের জন্য। এগুলিতে আমি দ্বিমত পোষণ করতেছি, কারণ আমি যেটুকু জানি বা আপনারাও জানেন যে প্রাইম মিনিস্টার
বাংলাদেশের সাংবাদিকের দুইটা অংশ আছে, কিন্তু এগুলি আওয়ামী লীগ সরকারই করছে। একটা হইলো আওয়ামী পন্থী বা চেতনাপন্থী, একটা হইলো বা আওয়ামী বিরোধী পন্থী বা বিএনপি পন্থী বা জাতীয়তাবাদী পন্থী। এদেরকে এক সাইডে রাখা হয়েছে। প্রাইম মিনিস্টার বরাদ্দ দিচ্ছেন, 50 কোটি টাকা দিচ্ছেন, 40 কোটি টাকা দিচ্ছেন, সর্বশেষ 20 কোটি টাকা দিচ্ছেন। এগুলি চেতনার সাংবাদিকদেরকে ভাই। আপনি আপনি নিউট্রালি যারা সাংবাদিকতা করে তারা কোনো টাকাই পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যে লাস্ট যে বরাদ্দটা ছিল আপনার 20 কোটি টাকা, এখানের মধ্যে এমনও কিছু সংবাদ কর্মী বা সাংবাদিক আছেন বা সম্পাদক আছেন যিনি টাকা পাইছেন 50 লক্ষ টাকা। তিনি, তার 3টা বাড়ি আছে, 4টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, এরকম ব্যক্তি তালিকায় আছে, এরা বরাদ্দ পাইছে। আর সংবাদপত্রের বাক স্বাধীনতা তো আমরা এটা দেখেই আসছি। এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই তো আপনার আমার দেশ পত্রিকা বন্ধ করছে। আমার দেশের ব্যাপারে আমি আসতেছি। চ্যানেল 1 বন্ধ করছেন, তারপরে দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন বন্ধ করে দিচ্ছেন। তো এগুলিকে আপনি কি বলবেন? এটা বাক স্বাধীনতা না, এটা হচ্ছে জনাব ভুট্টো, আমি 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 উপস্থাপক হয়ে আপনার সঙ্গে তর্ক করছি না। এই যে বিএনপির আমলে শুনলাম 21 টিভি বন্ধ করে দিল, সে সম্পর্কে কিছু যদি বলতেন। জি, বিএনপির আমলে 21 টিভি, বিএনপির আমলে 21 টিভি বন্ধ, জি, বিএনপির আমলে 21 টিভি বন্ধ হয়েছিল। আমি আসতেছি। বিএনপি, আমি বলতেছি না বিএনপি সরকার তো তুলসী পাতা। বিএনপি সরকারের আমলেও অনেক সাংবাদিকরা নির্যাতন হয়েছেন, পুলিশের বেপরোয়া আচরণ ছিল। নামকরা কয়েকজন পুলিশ অফিসার আছে, সেটা আপনারা জানেন, যে ডিসি কুইনুর, তারপর আরো অনেক আছে যদি আপনি নাম নিতে যান। ডিসি কোহিনুর, জি হ্যাঁ, অনেকের নাম আছে এখানে। এগুলি তারা করছে, বিএনপি এগুলিকে প্রিভিলেজ দিছে। হ্যাঁ, তারা ওই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরী, উনি এগুলো ট্যাকল দিতে পারে নাই। যেমন সাংবাদিকরাও নির্যাতন হয়েছে, সাংবাদিকরাও বিএনপির আমলে জেলে গেছে। কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি কম্পেয়ার করেন দিস পিরিয়ড এন্ড দ্যাট পিরিয়ড, তাহলে আপনি দেখবেন এখন সাংবাদিকরা কিভাবে নির্যাতিত হচ্ছে। একটা ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, এবং এই আইন দিয়ে সাংবাদিকদের কি গলা টিপে ধরা হচ্ছে। কাদেরকে ধরা হচ্ছে? যারা তাদের পক্ষে কাজ করতেছে না। আমি সব সাংবাদিক বলবো না, আমি আগেই বলছি, এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে চেতনাভোগী, সরকারের উচ্ছিষ্ট ভোগী। এরা সরকারের ফরমাইশ মতোই আপনার নিউজ করে বা প্রেজেন্টেশন করে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের আপনার প্রাইম মিনিস্টার অফিস থেকে যারা প্রেস মেনটেন করেন, আপনার একটা প্রেস কাউন্সিল আছে প্রাইম মিনিস্টারের, সেখান থেকেই কিন্তু প্রতিবেদন লিখে দেওয়া হয়, পাঠানো হয়, পত্রিকায় ফ্যাক্স করা হয়, টিভিতে দেওয়া হয়, সেইভাবেই কিন্তু খবর পরিবেশন করা হয়। এবং ডিজিএফআই, এনএসআই তারা তো আছেই, তারা এইভাবে দেয়। এখন রুজিনার বিষয়টা নিয়ে আমি আসি। রুজিনার বিষয়গুলো আসলে খুব সংক্ষেপে এগুলো শেষ করা যাবে না। রুজিনা একজন অনুসন্ধানী সাংবাদিক, ঠিক আছে, পাশাপাশি তারও অনেক অপবাদ আছে। উনার স্বামী দেখতে হবে, উনার স্বামী যুবলীগের একজন সক্রিয় নেতা, এবং ক্যাসিনো কাণ্ডতে উনার কমিশন ছিল। যেমন সাংবাদিক নেতা শাবাদ মাহমুদ যেরকম ক্যাসিনো কাণ্ডে সরাসরি জড়িত ছিলেন, প্রতি মাসে কমিশন পাইতেন, সরকারের অনেকেই পায়, বা তারপর প্রশাসনের কর্মকর্তারা পাইতেন। রুজিনার স্বামীও এইগুলির সাথে জড়িত, এবং উনি প্রথম আলোয় কাজ করেন সেই প্রভাবে। কারণ আপনারা জানেন যে মিডিয়া জগতে বাংলাদেশে প্রথম আলোর একটা প্রভাব আছে। রুজিনা সেই প্রভাব খাটিয়ে কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো কাজ ওনার স্বামীকে দিচ্ছেন। একসময় কিন্তু ভালো সম্পর্ক ছিল সরকারের সাথে, কিন্তু এই প্যান্ডামিকের সময়ে হয়তো প্রাতিষ্ঠানিক চাপের কারণে হোক, উনি কিছু প্রতিবেদন করছেন, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং সেখান থেকে সরকারের একটা জেলাসি আসছে তার প্রতি, এবং যেটা গতকালকে হয়েছে। আপনি দেখেন গতকালকে রুজিনাকে এটা হ্যারাসমেন্ট করার কারণ কি? এটা তো মানে আমি বলবো এটা একদিনে হয়নি। আপনি দেখেন যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, উনি যেটা বললেন যে মাহমুদুর রহমান লেখছেন চাঁদে সাইদিকে দেখা গেছে, তারপর আপনার কাবা শরীফে গ্লাভ জোড়ানো, এগুলি অপসাংবাদিকতা। অপসাংবাদিকতার পাশাপাশি এটা অপসাংবাদিকতা না, এটাকে আপনি 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 যেভাবেই মূল্যায়ন করেন আপনি করতে পারেন, আমি ওইভাবে মূল্যায়ন করবো না। আমার দেশ মূলত সরকার বন্ধ করছে হইলো সরকারের সমালোচনা করার জন্য। কারণ সরকার আজকের যে অবস্থা বাংলাদেশের, আমার দেশ কিন্তু ওই সময় 2011, 12, 10 থেকেই শুরু করে আসছে যে সরকার ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করে আসতেছে, সেই চুক্তিগুলি নিয়েই আমার দেশ মূলত নিউজ করছিল। অবশ্য এখন আমরা জানতে পারতেছি এই চুক্তিগুলি তখন কেউ জানতো না, এবং এখনকার আমরা যে বাস্তবতা দেখতেছি সেই বাস্তবতার আলোকে আমরা অ্যাডভান্স নিউজ দেখছি আপনার আমার দেশে। এবং স্কাইপ কেলেঙ্কারি, আপনি যদি বলেন যে আপনার কাবা শরীফে এবং ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে
আমার দেশ বন্ধ হয়েছে, তাইলে এটা ভুল। কবির ভাই, আপনি আপনি নিশ্চয়ই জানেন যে এই যে যুদ্ধ অপরাধীর ঘটনাটা সামনে আসলো, যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল গঠন করা হলো, সেটার আগে আমি বলবো এটা কথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল এবং কথিত বিচারপতি, আপনি নিশ্চয়ই জানেন বিচারপতি নিয়াজুল হক, উনি কথিত বিচারপতি এবং টাউট। কারণ উনার স্কাইপে উনার কনভারসেশন ফ্লাশ হয়েছে, সেটা আপনিও দেখছেন, বাংলাদেশের বিশ্বের সব মানুষে দেখছে। উনি উনি ওনার কনভারসেশনে বলছিলেন ওনার জার্মানির এক ফ্রেন্ডকে, যে আমাকে তো এসকে সিনহা, যাকে পরবর্তীতে সরকার চিফ জাস্টিস করছিল, এসকে সিনহা আপিল ডিভিশনে ছিলেন, উনি বলছিলেন আপনি যেভাবেই পারেন দু একজনকে লটকাইয়া দেন, আপনাকে আমরা আপিল ডিভিশনে নিয়ে আসবো। এরপরে কি বিচার বিভাগ আর আপনার যুদ্ধ অপরাধী আবার এগুলি নিয়ে কোনো কোনো আবার let me finish, আবার please. বলেছিল যে স্যার 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 আমি দাঁড়িয়ে গেলে আপনি আমাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েন। হ্যাঁ, বসিয়ে দিন। তো এগুলি আসলে এগুলির জন্য আমার দেশ এই এই বিষয়টাকে এই এই স্কাইপ কনভারসেশন যেটা, এটা আমার দেশ প্রচার করছিল, এবং আমার দেশ প্রচার করার আগের দিন ইংল্যান্ডের একটা পত্রিকা অনলাইন তারা সেটা সেটা প্রকাশ করে, এবং তার পরের দিন সেটা আমার দেশ প্রকাশ করে। এর কারণে কিন্তু আদালত, যেহেতু বিচারপতিকে নিয়ে কথা হয়েছে, আদালত মাহমুদুর রহমান সাহেবকে তলব করছে, মানহানি করছে নাকি বিচারকদের। ওরা কি বিচারক? এই যে নিয়াজুল হক, সে কি বিচারক? সে তো একটা টাউট। এবং আপনি এসকে সিনহা বলেন, তার নামে তো এখন এখন সরকারই বলতেছে সে একটা দুর্নীতিবাজ। এইরকম টাউট দুর্নীতিবাজদেরকে আপনি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কিভাবে নিয়ে আসেন? আরেকটা ছিল টাউট কালো মানিক নামে পরিচিত বিচারপতি মানিক, তার বেঞ্চে তো মানে টাকা ছাড়া কোনো জাজমেন্টই হইতো না। তারপরে আপনি দেখেন, যখন এই বিতর্কটা আসলো, তখন কিন্তু তারা ট্রাইব্যুনাল থেকে আপনার নিয়াজুল হককে নিয়ে নিল, নিয়ে তাদের পছন্দ মতো মত মতো ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিল। ওই ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন শাস্তি দিল যুদ্ধ অপরাধের ঘটনায়, যেটা কাদের মোল্লা বারবার বলতেছিলেন যে আমি মিরপুরের কসাই কাদের এই কাদের এক না, এটা অনেক এভিডেন্স আদালতে দেওয়া হয়েছে, কিন্তু আদালত কোনো কিছুই তো আমলে নেয় নাই। এই কারণে যে এটা এটা একটা বানোয়াট আদালত ছিল, এবং এটা দিয়েই মানে একটা এজেন্ডা ছিল এই আদালত গঠন করে আদালতের মাধ্যমেই রাজনীতিবিদদের হত্যা করা, এবং যেটা ভারতের পরিকল্পনা ছিল সেটা তারা বাস্তবায়ন করছে। দেখেন, যখন প্রথম রায় হইলো কাদের মোল্লার আপনার যাবজ্জীবন কারাদণ্ড, তখন কিন্তু সরকারেরই একটা অংশ, আমি আমি বলবো সরকারের শীর্ষ পর্যায় থেকেই কিন্তু আপনার ওই ইমরানি সরকারকে নিয়ে আসা হইলো, এখানে শাহবাগ গঠন করা হইলো। শাহবাগে যারা ছিল তারা অবশ্যই তারা নাস্তিক ছিল, অবশ্যই তারা নাস্তিক ছিল। একটু সংক্ষেপ করতে হবে। আমাকে আপনি পরবর্তীতে সময় না দেন, কিন্তু আমাকে এটা শেষ করতে দিন, কারণ তন্ময় চৌধুরী ভাই এখানে অনেকগুলি বিষয় নিয়ে আসেন, এগুলো আমাকে উত্তর দিতে হবে। আমি পরবর্তী উত্তর আমার সুযোগ নাই দিন আমাকে। তারপরে দেখেন, ওইখান থেকেই কিন্তু কাদের মোল্লাকে আপনার মানে এদের আন্দোলনের প্রেক্ষিতে, এদের দাবির প্রেক্ষিতে পার্লামেন্টে বিল এনে আপনার আইন পরিবর্তন করে, নতুন আইন করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হইল। সেই কাদের মোল্লাকে তো অবশ্যই শহীদ বলতে হবে, কারণ আদালত তো দুইবার বিচার করতে পারেন। আপনি এক 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 গরুকে তো দুইবার জবাই করতে পারবেন না, এক প্রাণীকে আপনি দুইবার জবাই করতে পারবেন না। একবার আপনি রায় দিলেন কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড, আবার আপনি আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দিলেন। সেই কাদের মোল্লার ফাঁসি নিয়ে যখন দৈনিক সংগ্রামে তার মৃত্যুবার্ষিকীতে একটা আর্টিকেল প্রকাশ করলো, সেখানে শুধু শহীদ কাদের মোল্লা লেখার কারণে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা দৈনিক সংগ্রাম অফিসে ঢুকে তার সম্পাদক ডক্টর আবুল আসাদকে মারধর করে, বৃদ্ধ মানুষকে মানে তুলে নিয়ে অফিস থেকে মারধর করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিল। পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আজকে 1 বছরের উপর উনি কারাগারে। তারপরে আপনি দেখেন, এই যে একই ঘটনার কারণে আপনি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীকে আজকে 7-8 মাস ধরে আটক করে রাখছেন, জামিন দিচ্ছেন না, নির্যাতন করতেছেন। তার আগে আপনি বললেন কি, আমার দেশ যখন এই স্কাইপকে কেলেঙ্কারি করলো, এটা আদালত অবমাননা হয়েছে, দায়িকা নিলেন আমাদের সম্পাদক এবং রিপোর্টার অলিউল্লাহ নোমানকে নিয়ে। আপনি কি করলেন? একটা শাস্তি দিয়ে দিলেন, সাজা দিয়ে দিলেন। মানহানির মামলা কোথাও সাজা হয়? কোথাও সাজা হওয়ার কোনো রেকর্ড আছে? বিচারকদের কি মানে মান সম্মান এতই ঠুনকো?
এ- এটা সম্পূর্ণ হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। তারপরে আপনি দেখেন কালকে যে রুজিনা ইসলামকে যেটা করছে সরকার, এটা তো সরকার করছে, পরশু যে আরেকজনকে করবেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন মাহমুদুর রহমান এবং রুল আমিন গাজী বা ডক্টর আসাদ সাহেবকে যখন তারা এইরকম কথিত মামলায় যখন সাজা দিচ্ছে, এই সম্পাদক পরিষদ বলেন আর সাংবাদিকরা বলেন, কেউ কিন্তু কোনো কথা বলেনি, কারণ সবাই ছিল ওই সময় থেকেই সরকারের বেনিফিশিয়ারি। আমি যে পার্টটার কথা বলতেছি তারা সরকারের বেনিফিশিয়ারি। সম্পাদক পরিষদের উচিত ছিল ওই সময় দৈনিক সংগ্রামের আপনার সম্পাদকের পক্ষে নিয়ে বিবৃতি দেওয়া বা মাহমুদুর রহমানের পক্ষে বিবৃতি দেওয়া। তারা কিন্তু উল্টো লেখছে, উল্টো অবস্থানে ছিল। তো আজকে আজকে দেখেন আপনি রুজিনের এই ঘটনায় কিন্তু সবাই চলে আসছে। আপনি আপনি আমার দেশে যারা কাজ করছে বা দৈনিক সংগ্রামে যারা ছিল সবাই কিন্তু বিবৃতি দিচ্ছে যে এটা অন্যায় হয়েছে, এটা শাস্তি চাই এবং এটা অমানবিক একটা ঘটনা হয়েছে, রুজিনাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু সম্পাদক পরিষদ বা সাংবাদিকরা যদি তখন থেকে সেই চ্যানেল ওয়ান, আপনার ইসলামিক টিভি, মানে দিগন্ত টিভি, আমার দেশ, এগুলির পক্ষে যদি অবস্থান নিত, কারণ এগুলি তো মিডিয়া, কারণ আপনি শুধু আপনার পক্ষে আমি কথা বলবো, এটা আর আরেকজন আরেকজনের আমি আরেকজনের মানে পক্ষে কথা বলতে পারবো না, এটা আপনি সহ্য করবেন না, এটা তো মিডিয়া না। বা আমি বলবো না, আপনি চেষ্টা করবেন আমাকে কিনে নিতে বা আপনাকে কিনে নিতে, আরেকজন কথা বলতে পারবে না, এগুলি মিডিয়া না। আসলে সবকিছু হচ্ছে সরকারের একটা একটা অংশ। এটা হচ্ছে ক্ষমতা থাকার একটা, মানে নির্বিঘ্নে ক্ষমতায় থাকার জন্য কোনো ঝামেলা ছাড়া অনেক ধন্যবাদ। ইস্যু দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার একটা কৌশল মাত্র। জি, ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ অনেক ধন্যবাদ সাংবাদিক আব্দুর রব ভুট্টু। জনাব কবি চৌধুরী তন্ময়, আপনি নিশ্চয়ই শুনেছেন সাংবাদিক আব্দুর রব ভুট্টু বলেছেন যে বিএনপির আমলে সাংবাদিক নির্যাতন হয়েছিল, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের আমলে অনেক বেশি হচ্ছে। তার প্রমাণ আপনি 1996 সাল থেকে 2018 সাল পর্যন্ত এখানে 35 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রথম আলো থেকে, যেখানে নারায়ণগঞ্জে ইলিয়াস হত্যা, সাগররুনি, ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ হত্যা, জুলহাস মান্নান হত্যা, এগুলা কমিটি টু প্রোটেক্ট জার্নাল সিপি যে রিপোর্ট অনুযায়ী। আবার দেখেন এই হত্যার বিচার না হওয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান 10ম, এই তালিকায় 7ম অবস্থান আছে পাকিস্তান। যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সে পাকিস্তান আমাদের চেয়ে কিন্তু সাংবাদিকতার স্বাধীনতায় এগিয়ে আছে। তো এত সাংবাদিক নিহত হলেন, বিচার হয়েছে মাত্র 8টির। এখন এই তথ্য আমরা পেয়েছি রিপোর্টার্স উইদাউট বর্ডারে। তাহলে মানে এটা কি মনে করেন আপনি, বর্তমান সরকারের যে বিচারহীনতা সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে কি সাংবাদিকদের উপর জুলুম নির্যাতন বাড়ছে? জনাব কবি চৌধুরী তন্ময়। আমি ধন্যবাদ। প্রথমে আমি ভুট্টু ভাইয়ের যে আলোচনাগুলো মানে করেছেন, এই আলোচনার পুরো অংশটাই আমি ওনার সাথে দ্বিমত মানে পোষণ করছি। তার কারণ হচ্ছে ভুট্টু ভাইয়ের একটু জানা উচিত, বিশেষ করে দিগন্ত এই টেলিভিশনটা কার, ইসলামিক টেলিভিশনটা কার, সংগ্রাম কিংবা ইনকলাব এই পত্রিকাগুলো কার। আমি মানে ভুট্টু ভাইকে বলবো যে আমরা একটা রাজনৈতিক ফিলোসফির উপর জনাব তন্ময় একটু সংক্ষেপে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একেবারে সংক্ষেপে বলছি, বলছি কারণ যেহেতু আপনার এখানে সময় কম, এই কারণে বলছি যে আমি ওনার সাথে দ্বিমত মানে পোষণ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে জানতে হবে, আমি একটা আহ্বান জানাবো, আমরা যখন পাবলিক প্লেসে কথা বলবো, আমরা ফিলোসফিক্যাল মানে কোনো রাজনৈতিক মানে পলিটিক্যাল মানে ফিলোসফির উপর ভর করে আমরা কথা না বলে তথ্য প্রমাণ একটু স্টাডি করে যদি কথা বলি, তাহলে যারা শুনছে হয়তো আপনার কাছ থেকে কেউ কিছু শিখবে, নয়তো কিছু শিখবে না। আমাদের এই বিষয়টা ভুট্টো ভাই যেহেতু সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন, আমি লেখালেখি এবং গবেষণার সাথে সম্পৃক্ত, আমরা অন্তত জানি যে আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, ওই সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সত্যিকার অর্থে অপসাংবাদিকতার সাথে জড়িত ছিল বলেই অ্যাভেলেবেল এভিডেন্স আছে তাদের বিরুদ্ধে। তারা দেশ এবং জাতিকে নিয়ে কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অ্যাভেলেবেল এভিডেন্স আছে। এখানে যেহেতু কথা বলার সময় খুব কম, তাই আমি এগুলো আবার মানে রিপিট করছি না। দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে শাহবাগীরা সবাই নাস্তিক। এখন আপনি কোন পরিপ্রেক্ষিতে তাদেরকে নাস্তিক বললেন, আমার এটা কিন্তু আপনি ক্লিয়ার করেন নাই। শুধু স্বাধীনতা বিরোধী রাজাকার মহল ছাড়া এমনকি বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিল তারাও কিন্তু শাহবাগে আসছে, তারাও কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। বাংলাদেশের এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে শাহবাগের আন্দোলন ছড়িয়ে যায় নাই, যেখানে কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তাদের সাজার পক্ষে সবাই আন্দোলন করে নাই। আপনি বললেন যে কাদের মোল্লা মিরপুরের কসাই কাদের মোল্লা না,
আমি আপনার সাথে এই জায়গাটায় একটু রেফারেন্স দিতে চাই। যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো তখন কেন পাকিস্তান কাদের মোল্লার পক্ষে বিবৃতি দেওয়া হয়েছে, সংক্ষেপে আমি আপনাকে এগুলো উল্লেখ করলাম যে দেখেন এই বাংলাদেশটা কিন্তু ভুট্টো ভাই আপনার নিজেরও, বাংলাদেশটা কিন্তু আমারও, বাংলাদেশটা কিন্তু এই দেশের সকলে। আমরা যদি তথ্য বিভ্রাট করি, আমরা যদি তথ্যের ঘাটতি তৈরি করি, আমরা একটা প্রজন্মকে কি দিয়ে যাব। আরেকটা কথা আমি আপনাকে বলি, পৃথিবীতে প্রতিটা প্রাণীর যেরকম বসবাস করার অধিকার আছে, কে নাস্তিক কে আস্তিক ওইটাতে না গিয়ে তাকে তার মানুষ হিসেবে তাকে বাঁচার সে অধিকার আপনাকে কিন্তু দিতে হবে। এখন এই জায়গাটায় আমি মনে করি যে এগুলি একটা অপসাংবাদিকতা, যারা কথায় কথায় বলে নাস্তিক, কথায় কথায় বলে কাফের মুরতাদ, এরা হচ্ছে অপসাংবাদিকতার সাথে সম্পৃক্ত। আরেকটা জিনিস হচ্ছে দেখেন বাংলাদেশের গণমাধ্যমে, আমি বাংলাদেশের সকল, প্রথম আলোতে আমার শুধু একটা লেখা মানে প্রকাশ হয়েছে, আমি বাংলাদেশের সকল গণমাধ্যমেই কলাম লিখে আসছি। বাংলাদেশের দুর্নীতি হোক, রাজনীতি থেকে আরম্ভ করে ইতিহাস থেকে আরম্ভ করে যেখানে যেটা উল্লেখ করার দরকার আমি উল্লেখ করেছি। আমরা তো কখনো প্রতিবন্ধকতার শিকার হয়ে নাই। এখন আপনি যখন সাংবাদিকতার নামে, বাক স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ করবেন, বাক স্বাধীনতার নামে যখন ইতিহাস বিকৃতি করবেন, বাক স্বাধীনতার নামে যখন দেশ এবং জাতির বিরুদ্ধে মিথ্যাচার করবেন, এই বাক স্বাধীনতা তো আপনাকে, আপনার সংবিধান আপনাকে সেই অধিকার দেয় নাই। আন্তর্জাতিক আইন আপনাকে আপনি কি দুই একটা মিথ্যাচারের উদাহরণ দিবেন প্লিজ, তারপর আমি আপনার পরবর্তী কথা বলবো। আমি আপনাকে একটা কথা বলি যে সরকারের সমালোচনা করা রাষ্ট্রের বিরোধিতা না, এটা আপনি কখনই বলবেন না। পাকিস্তান কাদের মোল্লার মৃত্যু নিয়ে যখন পাকিস্তান বিবৃতি দিতে, তার মানে এই নয় যে কাদের মোল্লা পাকিস্তানের রাজাকার বা পাকিস্তানপন্থী, কারণ হচ্ছে ইসলামিক স্টেট হিসেবে তুরস্ক বিবৃতি দিছে, তুরস্ক পর্যন্ত বিবৃতি দিছে। আপনি কি তুরস্ককে কি বলবেন? আর বাংলাদেশের প্রগতিশীল যারা দাবিদার বা চেতনার দাবিদার তাদের বিষয়ে তো ভারত বিবৃতি দেয়। সেই কাদের মোল্লা এইটা ফেসবুকের একটা ক্যাম্পেইন ছিল স্বাধীনতা মানে বিরোধীদের। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনার বিষয়। স্বাধীনতা বিরোধীদের এটা আপনি বলতে পারবেন না। স্বাধীনতা বিরোধী, হোয়াট উই মিন বাই স্বাধীনতা বিরোধী, আপনি 71 এর পরে যারা বর্ণ হয়েছে আপনারা কি তাদেরকেও কি স্বাধীনতা বিরোধী বলেন আপনারা? আপনি যখন স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক ফিলোসফি যখন ধারণ করবেন তাহলে আপনি কি? আপনি যখন একটা চোরকে সমর্থন করবেন তাহলে আপনি কি? আপনি যখন একটা না, আপনাকে তো বলতে হবে, আপনি যখন এটা চোরকে সমর্থন করেন তাহলে আপনি কি? এই তো আপনি নিজেই একটু আগেই বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে এই পুকুর চুরির ঘটনা আপনি নিজেই স্বীকার করলেন। আবার কিন্তু আপনি এই গভর্নমেন্টকে ডিপেন্ড করতেছেন, সাপোর্ট করতেছেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় কি প্রাইম মিনিস্টারের বাইরে, সরকারের বাইরে? আপনার কাছে কোনো তথ্য প্রমাণ নাই যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে সম্পৃক্ত ছিল। আপনি তো অনুমান নির্ভর কথা আপনি বলতে পারেন, আমার পক্ষে তো বলা সম্ভব না। না, আপনি অনুমান নির্ভর কথা, আকাশে কুখ্যাত রাজাকার সাইদিকে দেখা যাওয়ার মতো অনুমান নির্ভর কথা। কবির ভাই, আপনি যদি এভিডেন্স চান, আপনি যদি আজকে আমাদের সময় স্বল্প, আপনি যদি পিএম এর এভিডেন্স চান, শুধু এইটা না, পিএম এর যে করাপশন, মানি লন্ডারিং এভিডেন্স চান আপনি, তাতে মিশন ভাইয়ের সাথে যোগাযোগ করে অন্য একদিন যেদিন আমি ফ্রি থাকি আপনি আইসেন, 2-3 ঘন্টা সময় নিয়ে আমি আপনাকে সব এভিডেন্স দিয়ে দিব। আপনার কাছে এমন এভিডেন্স, আপনি একটা কলাম লিখেন, ইন্টারন্যাশনাল জাতীয় দৈনিকগুলো, ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে লিখেন না আপনি। আমার কথা হচ্ছে আপনি বিদেশে বসে আপনি বলে দিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সমালোচনা করেই রুজিনা ইসলামের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। আমি বলছি যে এই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে। কথায় কথায় মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসা, মাননীয় প্রধানমন্ত্রীকে মানে ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করা, এটা হচ্ছে মানসিক দুর্নতা ভাই। আমি বলছি আপনার কাছে এটাই সত্য। না, আপনার কাছে কোনো তথ্য নাই, আপনার কাছে এগুলো বলি ভাই।
এগুলো হচ্ছে এগুলো না আপনি যেহেতু লেখালেখি করেন, আমাকে বলার সুযোগ দেন। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠানের বিপক্ষে যখন একজন স্ট্যান্ড নেবে, প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠানের বিপক্ষে, তখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে আপনি যখন বলছেন আমি কিন্তু ইন্টারফেয়ার করি না। আমি যখন বলছি আপনাকে শোনা উচিত। আমি বলছি যে মন গড়া গাল গল্প দিয়ে আপনি হয়তো একটা শ্রেণীর বাহবা মানে পেতে পারেন, হাততালি পেতে পারেন। বাহবা পাওয়ার জন্য আমরা কথা বলি না, বাহবা পাওয়ার জন্য আমি আমার জায়গা থেকে যেটা মনে করেছি, যেটা আমার পর্যবেক্ষণে মানে পেয়েছি, সেটা হচ্ছে রোজিনা ইসলামের উপর যা করা হচ্ছে সেটা অন্যায় করা হয়েছে। রোজিনা ইসলাম যদি কোনো রকমের অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, এমনকি আমিও যদি কোনো রকমের অপরাধের সাথে সম্পৃক্ত হই, আমি ওই অপরাধের ব্যক্তি এবং বর্গরা তারা আমাকে আইনের আওতায় তুলে দেওয়া উচিত, তারা আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা, সেটা মানবিকতার বাইরে, সেটা মানবতা বিরোধী অপরাধ, আমি বলছি এটা। কিন্তু আপনি সাংবাদিকতার জগতে আপনি, আমার কাছে অ্যাভেলেবেল এভিডেন্স আছে, আমার একটা টিম কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে দীর্ঘদিন ধরে, প্রায় 10 বছর ধরে আমার একটা টিম, প্রতিটা পত্রিকা, অনলাইন, টেলিভিশন নিয়ে আমাদের একটা কাজ আছে। আমরা এই কাজের, আমাদের কাছে অনেকগুলো এভিডেন্স আছে যে সাংবাদিকতার অবস্থানটা কি, সাংবাদিকতা কি। আপনি মিথ্যাচারকে ইতিহাস বিকৃতিকে সাংবাদিকতা বলা যায় না। আপনি রাজনৈতিক একটা ব্যক্তি মাঠে কখন কি বলেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পত্রিকাতে যখন আপনি কলাম বিভাগে কিংবা নিউজ বিভাগে যখন আপনি সেটা তুলে ধরবেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই বাছাই। আমি বিডি নিউজে একটা কলাম লিখেছিলাম ইতিহাস বিকৃতি নিয়ে, সেই বিডি নিউজে এখনো সেই কলামটা আছে, ইতিহাস বিকৃতি নিয়ে। আমি যখন একটা কলাম লিখেছিলাম, বিভিন্ন পত্রিকা তো আসছে, এমনকি সংবাদেও যখন আমার এই কলামটা প্রকাশিত হবার আগে আমি এখানে একটু একটা প্যারাযুক্ত করেছিলাম যে জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু ওই যে কলাম বিভাগের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সেটা কারেকশন করে দিয়েছে। তারা আমার সাথে আলোচনা করেছে যে এই ধরনের কোনো এভিডেন্স নাই, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় জিয়াউর রহমানের নেতৃত্বে কিন্তু বঙ্গবন্ধুর খুন হয়েছে। এই যে দায়িত্ব মানে না কবির ভাই, আপনি যদি এই বিষয়ে আমাকে বলতে দেন, কথা বলতে হবে, আমাকে বলতে দেন, এগুলি কোনো এভিডেন্স নাই। আরে ভাই, উট্টু ভাই আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি এইটা বলবেন, এটা বললে আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো না, কারণ আমার কাজ আছে। আপনি তো আমাকে বলতে দিবেন। আমি বলছি যে এই যে পত্রিকার দায়িত্ব, আমি একটা ভুল করেছি, পত্রিকা সেটা সংশোধন করে মানে দিয়েছে। আমি বলছি যে দায়িত্ববোধের কথা, এমনকি বিডি নিউজও এমনকি বিডি নিউজও সেটা সংশোধন করে আমার ওই আর্টিকেলটা মানে প্রকাশ হয়েছে। আপনি যদি বিডি নিউজের কলাম বিভাগে যান, সেখানে আমার আর্টিকেলটা আছে। আমি বলছি যে বাংলাদেশের সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতা কিন্তু আছে। এখন আমি এই অপসাংবাদিকতাকে তো আপনি প্রশ্রয় দিতে পারেন না। এখন অপসাংবাদিকতা বন্ধ করার জন্যই তো আজকে ডিজিটাল নিরাপত্তা আইন বলেন কিংবা সরকারের বিভিন্ন পত্রিকা থেকে আরম্ভ করে আপনি বিশ্বাস করতে পারবেন না এমন ধরনের কিছু ব্লগ সাইট আছে যেভাবে জাতীয় ব্যক্তিবর্গদেরকে। জনাব তন্ময়, আমাদের হাতে সময় একদম কম, আমরা একটু জনাব সাংবাদিক আমি শেষ করছি। এই আপনি অনেকগুলো ব্লগ সাইট বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট নির্ভর 1200-1300 টাকা দিয়ে ওয়েবসাইট নির্ভর খুলেই আপনার বিরুদ্ধে যাচ্ছে তো নিউজ করা হচ্ছে। তো এগুলোকে বন্ধ করা উচিত না? এটা কি সরকারের দায়িত্ব না? আমি বলছি অপসাংবাদিকতাকে বন্ধ করার জন্যই কিন্তু সাংবাদিকদের এগিয়ে আসা উচিত। কারণ আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যাই, বক্তব্য দিই, আপনি আশ্চর্য হয়ে যাবেন সাংবাদিকের কার্ড ব্যবহার করে কি ধরনের ক্রাইম করা হচ্ছে। আপনি নিজে একটু আগে বললেন যে রোজিনা ইসলাম তার যে দাপট খাটিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কাজ বাগিয়ে নিয়েছে, এই ধরনের কথা অ্যাভেলেবেল আছে। আমি সেটা বলতে চাই নাই, আপনি সেটা
মানে প্রকাশ করেছেন। আমার না, কথা হচ্ছে সত্য আপনাকে বলতেই হবে, সত্য স্বীকার না, করতেই হবে। আমি বলছি যে অপসাংবাদিকতা বাংলাদেশে আছে, এই অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার অ্যাকশনে গিয়েছে এবং সেটা কন্টিনিউ রাখা উচিত। অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমাদের কাছে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা শেষ জনাব আব্দুর রব ভুট্টোর কাছে যাবো। আব্দুর রব ভুট্টো, আপনি কিছু বলতে চান? জি জি, আমি আমি আসলে তন্ময় ভাই যেটা বলতেন যে অপসাংবাদিকতা, আমি ওনার সাথে একমত। বাংলাদেশে যে অপসাংবাদিকতা হয় না সেটা না, সেটা সেটা চলে আসতেছে। হলুদ সাংবাদিকতা বলেন, কালো সাংবাদিকতা বলেন, এটা চলে আসতেছে। এটা এটা যতক্ষণ পর্যন্ত সাংবাদিকদের মধ্যে বা সম্পাদকদের মধ্যে যখন ইউনিটি না আসবে তখন এটা চলতেই থাকবে। কারণ একটা পক্ষ আর একটা পক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা নিজেরাই এগুলি করে। তারপরে যেটা হচ্ছে আপনার এখানে তো সরকারের একটা ভূমিকাই আছেই। সরকার চায় যে তার উন্নয়ন কর্মকাণ্ড অপকর্মকে চাপা দিতে, তার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে সেগুলো এই জন্য সাংবাদিকরা তার তাদের মাধ্যমে প্রচার করে। সেজন্য সরকার তাদেরকে অনেক সময় অনেক ডোনেশন দিয়ে থাকে, যেটা আমরা এই দেখে আসলাম। এই বিগত 1 বছরের মধ্যে 40 কোটি, 30 কোটি, তারপর 20 কোটি, এগুলি বলা হয় যে প্রধানমন্ত্রী তহবিল থেকে। এগুলো তো রাষ্ট্রের টাকা, এটা তো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা না। রাষ্ট্রের জনগণের টাকা আপনি এভাবে বিলিয়ে দিতে পারেন না আপনার উন্নয়ন বা আপনার দলীয় প্রচারের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে কবির ভাই যেটা বললেন জিয়াউর রহমান রাজাকার ছিল, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সরি, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল ভাই। দেখেন, এটা 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 একটা মীমাংসিত বিষয়। এটা এটা মামলা হয়েছে, শাস্তি হয়েছে যারা জড়িত ছিল। বাট এটার সাথে জিয়াউর রহমান কখনোই জড়িত ছিলেন না। এই মামলাটা যদি সঠিকভাবে হইতো তাইলে আপনার আওয়ামী লীগের আপনার তুফাইল আহমেদ উনার শাস্তি হইতো, তারপরে আপনার শফিউল্লাহ শাস্তি হইতো। কারণ তারাই জড়িত ছিলেন। শফিউল্লাহ আপনার সেনাপ্রধান ছিলেন, তুফাইল আহমেদ রক্ষী বাহিনীর প্রধান ছিলেন। আপনিও যে এরকম স্টাডি করেন বা কলাম লেখেন, আমরাও এরকম কিছু স্টাডি করি, বা আমরা হয়তো একসময় মাঠে কাজ করে আসছি। আর এখন যে বিদেশে বসে এগুলি বলতেছি, মানে আপনি যেটা বলতে চাইছেন বিদেশে বসে আমরা যেটা বলতেছি সেটা ঠিক না। আমরা বিদেশে যে কথাটা বলি সেটা এভিডেন্স নিয়ে বলি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি বলছেন যে অনেকগুলো এভিডেন্স আপনার কাছে আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। কারণ এভিডেন্স ছাড়া তো আমি কোনো কথা বলতে পারবো না। আমাকে তো এইগুলি বিষয় নিয়ে কোনো জায়গায় যদি আমাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে তো আমাকে এগুলি শো করতে হবে। সো এভিডেন্স না আসার আগ পর্যন্ত আমি এই কথাগুলি বলবো না। দ্বিতীয় কথা, আপনি যেটা সাংবাদিকতা বিকশিত হচ্ছে এই সরকারের আমলে, যেটা আপনি বলছেন, দেখেন সাগরনী হত্যা মামলার আজকে কয় বছর? আজকে 7 বছর হয়ে গেছে। সরি, 9 বছর হয়ে গেছে। 2012 থেকে 9 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কুলকিনারা হয়েছে? ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন আমরা 48 ঘন্টার মধ্যে এইটা রহস্য উদ্ঘাটন করব। 48 ঘন্টার আগেই ওনাকে বিদায় নিতে হয়েছে। আসছেন পরে আইলেন আরেকজন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে উনি ওনার সাথে সাংবাদিক নেতৃবৃন্দের একটা অংশের, বাংলাদেশে একমাত্র সাগররুনির ঘটনাটা নিয়েই সাংবাদিকদের মধ্যে একটা ইউনিটি হয়েছিল। কিন্তু ওই ইউনিটিকে কাজে লাগিয়ে তৎকালীন সাংবাদিক নেতা আপনার ইকবাল সুবহান চৌধুরী সাংবাদিক নেতাদের বিক্রি করে সাগররুনির লাশের সাথে বেইমানি করে বা ওই ঘটনার সাথে বেইমানি করে আপনার সরকারের উপদেষ্টা পদ নিয়ে নিলেন। উনি ওই পদটা গ্রহণ করার পরে ওই সাগররুনি ঘটনাটা চাপা পড়ে গেল, আজ পর্যন্ত পড়ে গেল। এই রহস্যটা এখনো কিন্তু জাতির সামনে উন্মোচিত হয় নাই। কিন্তু আমি যদি এখানে এই রহস্যটার কথা আমি এর আগেও আমি বলছি, আমার কাছে এভিডেন্স আছে। আমি যদি এখন বলি তো আপনি বলবেন তো এটা তো আপনি বলতে পারেন, বিদেশে বসে বলতে পারেন। সাগররুনি সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছিলেন। সেটা হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে যে যে অবৈধভাবে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেই ডকুমেন্টারি সাগররুনির কাছে ছিল এবং সেইটার জন্যই সেটা এটিএন বাংলায় প্রচারের কথা ছিল। আমি এখানে আপনার ভিতর থেকেই বলতেছি, সেখান থেকেই কিন্তু ঘটনাটা মাহফুজুর রহমান পিএম এর অফিসে প্রচার করেন এবং সেইটার সূত্র ধরেই কিন্তু সাগররুনিকে হত্যা করা হয়। সেই ঘটনাটা আমরা কখনোই জানতে পারবো না। যদি কখনো জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হয় তখন আপনি দেখবেন যে এই বিষয়গুলি সরকারের সামনে চলে আসবে। শুধু এটা না, আরো অনেক গত 12 বছরে অনেকগুলো ইস্যু ঘটে গেছে, অনেক বিরাট বিরাট কাণ্ড ঘটে গেছে, সবগুলি জনগণের সামনে আসবে। অপসাংবাদিকতা তখনও ছিল, এখনো আছে।
এখন যে অপসাংবাদিকতা হচ্ছে সেটা হচ্ছে সরকারের ভুয়া উন্নয়নের জয়গান গাওয়া হচ্ছে এবং বিনিময়ে তারা টাকা পাচ্ছে, টাকার বিনিময়ে এগুলি করা হচ্ছে। আর প্রকৃত যারা সাংবাদিক আছেন তারা কিন্তু কথাই বলতে পারছেন, তারা চুপ করে আছেন। যেমন আপনি নিউজ পত্রিকা দেখেন, নুরুল কবির সাহেব কথা বলতে পারেন না, আপনি আসিফ নজরুলকে দেখেন তারা কথা বলতে পারে না, আপনি মতিউর রহমানকে দেখেন আপনার মানব জমিনের, ওনারা কথা বলতে পারেন না, সেই সুযোগই নাই। আসিফ নজরুল সাহেব যেভাবে কথা বলেন, বাংলাদেশে আরেকজন আছে এইভাবে কথা বলার মতো না, সরকারের বিপক্ষে যখনই কোনো আলোচনা মানে সরকারের বিপক্ষে যায় তখনই আপনারা এইটাকে জামাত শিবির টাক দিয়ে দেন। আমি ফর কাইন্ড ইনফরমেশন, আমার কাছে এভিডেন্স আছে 2016 সালের 18 মেতে আপনার বলছিলেন ওই যে চিটাঙ্গের এসপি বাবুল যখন তার স্ত্রী মারা গেল তখন কিন্তু সজীবদের জয় তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিছিলেন যে জামাত শিবিরের সন্ত্রাসীরা আপনার বাবুলের স্ত্রীকে হত্যা করছে। আপনি আজকে দেখেন এই সরকারের আমলে, আপনাদের আমলেই এটা কিন্তু প্রমাণ হয়েছে যে এসপি বাবুল তার স্ত্রীকে নিজে হত্যা করছে। তাইলে আপনি কাকে উপসাংবাদিকতা বলবেন, কাকে মানে প্রোপাগান্ডা বলবেন? আমি এটা বলতে পারি না যে প্রাইম মিনিস্টার ছেলেও বিদেশে বসে মানে অপপ্রচার চালাচ্ছেন, জামাত বিএনপি বা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তখনকার পরিবেশটাই, পরিবেশে যেতে পারবেন না, আমি বলি তখনকার পরিবেশটাই ছিল যে এতটাই যে চাপাতি দিয়ে মানুষকে হত্যা করার এমন একটা রমরমা অবস্থান ছিল। আমরা যারা তখন বাবুল আক্তারের বিরুদ্ধে লেখালেখি মানে করেছি, এমনকি বিভিন্ন ব্লগ সাইট গুলোতে যখন বাবুল আক্তারের বিরুদ্ধে রামুর যে মানে ঘটনা, পুরাপুরি বাবুল আক্তারের যে সম্পৃক্ততা, বাবুল আক্তারের রাজনৈতিক যেই মানে ফিলোসফি, বাবুল আক্তারের যে অ্যাক্টিভিটিস, তার যে হিরোগিরি এবং তার যে পরকীয়া প্রেমের অবস্থানগুলো, সেটা মিডিয়াতে আসার আগে কিন্তু আমরা সেটা প্রকাশ করেছি। এবং এটা নিয়ে আমাদেরকে যাচ্ছেতা কিন্তু বলা হয়েছে, আমাদেরকে কিন্তু যাচ্ছেতা মানে বলা হচ্ছে। আমি বলছি যে তখনকার পরিবেশটা ছিল। আমি একটা সেকেন্ড বলি, আমি সাংবাদিক ভুটুকে 1 মিনিট সময় দিই, তারপর উনি বিদায় নিলে আমি আপনার জি আপনি কন্টিনিউ করতে বলুন। দেখেন রামুর যে ঘটনাটা কিন্তু প্রশাসন এটার লোকে জড়িত। আপনি যেটা বলছেন সবাই জানতো, কিন্তু তারা আপনার জাসদের এমপি ছিলেন বা দল মাইনুদ্দিন বা উনিও বলে গেছেন আজকে উনি নাই, সেটা আমরা সবাই জানি। সরকার ট্রেবল দিতে ব্যর্থ হয়েছে এবং এখানে সরকার দলীয় সবাই এটার লোকে জড়িত ছিল, তারা এটা করতে ব্যর্থ হয়েছে। আর বাবুলের যে বিষয়টা সেটা তখন করছে কেন? তখন সরকার বাবুলকে সাপোর্ট দিচ্ছে কেন? আর এখন কেন দিচ্ছে না? তখন কিন্তু বাবুল জামাত বিএনপি বা বিরোধী মতের যারা ছিল তাদেরকে কিন্তু বাবুল জঙ্গি ট্যাগ দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে, মানে নির্বিচারে করছে, কোনো প্রশ্নই নেই এখানে। সরকার তাকে প্রিভিলেজ দিছে, সরকার তাকে শেল্টার দিছে, এই ঘটনার পরপরই সরকার তাকে শেল্টার দিছে এবং কম্প্রোমাইজ করছে, তার সাথে তাকে অবসর দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো নেই না। এখন বাবুলের কোনো প্রয়োজন নাই, যার জন্য বাবুলকে লিস্যু করে দিছে, ডাস্টবিনে ফেলে দিছে। আমরা যেটা এখানে বলি, আমরা সাধারণত বলি যে লিস্যু করেছে, কারণ বাবুলের এখন আর প্রয়োজন নাই। তারপরে হচ্ছে কি জানি ভুলে গেছি ভাই, আমার গাড়ি চলে আসছে। এনিওয়ে কবির ভাই, আপনার সাথে আমরা আলোচনা করে, আমি সরি আমার গাড়ি চলে আসছে, আমাকে যেতে হবে এখনই। আপনার সাথে আমি আরেকদিন আলাপ করবো বিস্তারিত সময় নিয়ে। ঠিক আছে। আপনার মিশন ভাইয়ের সাথে আমরা একটা প্রোগ্রাম করে ডেট ফিক্স করে আপনার সাথে আলাপ প্রোগ্রাম, কথা বলতে মজা লাগে, যারা জানে বিষয়গুলি জানে তাদের সাথে কথা বলতে। আপনার সাথে আমি আরেকদিন লম্বা সময় নিয়ে কথা বলবো এই বিষয়ে। আমি সরি, ভালো থাকবেন। ঠিক আছে বুটু ভাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি জি জি, আল্লাহ হাফেজ। জনাব কবির হোসেন তন্ময়, আমাদের আসলে অনেক বিষয় আলোচনা করা ছিল, কিন্তু তর্কের কারণে অনেক সময় মানে এইসব আলোচনাগুলা অন্যদিকে ধাবিত হচ্ছে। তো আপনি কি মনে করেন যে ঢাকা যে সাংবাদিকরা যে নিন্দা জানিয়েছে, অনেক সব সাংবাদিকরা মিলে কিন্তু মোটামুটি আমরা দেখলাম যে ঐক্যবদ্ধ রুজিন ইসলামের গ্রেফতারের ইয়েতে সবাই, আবার প্রথম দিকে কিছু সাংবাদিক নেতা আসেননি, পরে দেখলাম যে তারা এসেছেন। তো আপনি আসলে কি মনে করেন যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে কিনা? কারণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু আপনি দেখেন যে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিন, আপনি নিশ্চয়ই জানেন সেই ইতিহাস,
তিনি মধ্যরাতে সাংবাদিককে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছেন। একটা ইউনিয়ন লেভেলের আওয়ামী লীগ নেতাও সাংবাদিককে চড়-থাপ্পড় মারছে। এখন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন কতটুকু, যদি আপনি বিস্তারিত। আমি মনে করি যে মূল গণমাধ্যমের যে মানে প্রখ্যাত সাংবাদিকগুলো আছে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আরেকটা জিনিস মনে করি যে প্রতিটা সাংবাদিকের উচিত হবে যে তাদের রাজনৈতিক ফিলোসফির ঊর্ধ্বে ওঠে বস্তুনিষ্ঠ এবং দেশ এবং জাতির প্রতি তাদের যে কমিটমেন্ট থাকা উচিত, তাদের এই জায়গাটা একটু মানে ফিরে আসা উচিত। আপনি দেখেন যে রাজনৈতিক ফিলোসফি ধারণ করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেক সময় তথ্যের বিভ্রান্ত কিন্তু তৈরি করি, মন গড়া গল্প কিন্তু তৈরি করি, এবং ব্যক্তিগত আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত একটা লোকের যখন আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, যখন আমার এখানে আপনার সাথে যে বুট্টু ভাই ছিল, বুট্টু ভাই কিন্তু মানিক সাহেব, বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি মানিক সাহেবকে কিন্তু কালো মানিক বলে উল্লেখ করা হয়েছে। একজন আপিল বিভাগের বিচারের প্রতি যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে। আসলে এই জায়গাটায় আমি বলবো যে আমাদের যদি সচেতন না হই, আমরা যদি অপরকে মূল্যায়ন করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে কিন্তু কেউ মূল্যায়ন করবে না। এখানে একটু ইন্টারাপ্ট করি। জনাব মানিক সাহেব, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু উনিও কিন্তু আসিফ নজরুল স্যারের বাবাকে রাজাকার বলে থাকতেন কোনো তথ্য প্রমাণ ছাড়া। আমি মানিক সাহেবের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো, অনেকগুলো মানিক সাহেবের সাথে আমার অসাধারণ সম্পর্ক। আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানিক সাহেব কখনো মিথ্যা ইনফরমেশন দেয় নাই। মানিক সাহেব যখন যা বলেছে উনি হাতে এভিডেন্স রেখে উনি তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং সেটা যাচাই বাছাই করে কিন্তু উনি সেটা দেশ এবং জাতির কাছে উপস্থাপন করেছে। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে সেটা বলতে পারি। মানিক সাহেব যখন যাকে রাজাকার বলেছেন এটার পক্ষে অজস্র এভিডেন্স আছে। আমার একটা অনুষ্ঠানে ডয়চে ভেলের খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটা অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন যে আমার বাবা মুক্তিযোদ্ধাও ছিল না, রাজাকারও ছিল না, তিনি ছিলেন একজন কৃষক। হ্যাঁ, এখন মানিক সাহেবকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কাছে কি এভিডেন্স আছে, তখন কিন্তু মানিক সাহেব কিন্তু আপনাকে সেই তথ্য প্রমাণ কিন্তু দিতে পারবেন। এখন তথ্য প্রমাণ ছাড়া তো উনি বলেন নাই। আমার একটা অনুষ্ঠানে, আমার একটা গোল টেবিল আলোচনা মানিক সাহেব অতিথি হিসেবে আসতেন, আমি সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলাম। সেখানে কিন্তু মানিক সাহেব ডক্টর কামালকে রাজাকারের সাথে তুলনা করা হয়েছে এবং উনি বই কিন্তু তুলে ধরেছে। পাকিস্তানি একজন আর্মি অফিসার তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে ডক্টর কামাল সাহেব কিভাবে পাকিস্তানের সাথে আঘাত করেছিলেন। এখন মানিক সাহেব যে বই রেফারেন্স দিয়েছে, এখন আপনি মানিক সাহেবের কথাকে আপনি খাটো করেন কি করে? মানিক সাহেব কিন্তু তথ্য প্রমাণ মানে দিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে আপনাকে তথ্য প্রমাণ দিতে হবে। মানিক সাহেব যতগুলো আর্টিকেল লিখেছে সবগুলো আর্টিকেল আমার কাছে আছে। মানিক সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে সে বক্তব্যের পক্ষে অজস্র তথ্য প্রমাণ আছে। মানিক সাহেব কখনোই একটা মিথ্যা কথা বলেছে কিংবা উনি অর্থলোভী, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং চ্যালেঞ্জ করতে পারি, এটা কেউ কখনোই প্রমাণ করতে পারবে না। উনি ব্যক্তি হিসেবে অসাধারণ। এখন কাহিনী হচ্ছে আমরা আমার বিরুদ্ধে যখন বক্তব্য যায় তখন আমি যে কাউকেই একেবারে ব্যক্তিগত আক্রমণ করে যা তা বলি, এইটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমি ভিন্নমত সহ্য করতে পারি না, কিংবা একটা মতামত যখন আমার বিরুদ্ধে আসছে আমি এটা ক্রস চেক করতে পারি না। আপনি দেখেন আমাদের আপনি যার কথা বললেন ওনার বাবা কিন্তু রাজাকারও ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না। একজন প্রাপ্তবয়স্ক 1971 সালের একজন যুবক কেন মুক্তিযুদ্ধে যায় নাই? আপনি সেই প্রশ্ন করার সেই অধিকার আপনার আছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবার বয়স তখন 15 থেকে 16 বছর। আমার বড় কাকা আমার বাবাকে মুক্তিযুদ্ধে নিয়ে গিয়েছে, আমার বড় কাকা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এই যে মুক্তিযুদ্ধে যাওয়ার যে আগ্রহ, এই জায়গাটা এখন আমার বয়স 1971 সালে 21 বছর। আপনি কবি চৌধুরী আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ একটা লোক মুক্তিযুদ্ধে যাবে না যাবে সেটা তার প্রথমত তার নিজের ইচ্ছা এবং অনেক সার্কামস্ট্যান্সেস আছে, আমরা তো জানি না। আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল না, রাজাকারও ছিল না, আমার সংসার ছিল, আমার বোনরা বড় বড় ছিল। এখন সব মিলিয়ে সে যায়নি, তার মানে তো সে জানি এটা তো কোনো ক্রাইম না, এটা তার নিজের যাওয়াটা ক্রাইম না, কিন্তু আপনি প্রশ্ন করাটা কিন্তু ক্রাইম না। প্রশ্ন করাটা আপনার রাইটস।
যে ভাই আপনি আপনি একজন যুবক, আপনি কেন মুক্তিযুদ্ধে যান নাই? এই দেশ তো আপনার। আমরা তো জানি না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে যায়নি। না হ্যাঁ, আমি সেটা বলছি যে সে যায় নাই এটা ক্রাইম না, সে অপরাধের সাথে সম্পৃক্ত হয় নাই সেটা ক্রাইম না। আমার কথা হচ্ছে সে কেন যায় নাই সে প্রশ্ন করার তো অধিকার আপনার আছে, যে ভাই আপনি কেন যান নাই, আপনি কেন যান নাই সেই প্রশ্ন করার অধিকার কিন্তু আপনার আছে। আমি সেটা বলছি। এখন আমার কথা হচ্ছে আমরা রাজনৈতিক ফিলোসফি থেকে যে কথাগুলো বলি সেই কথাগুলো আমাদের সেই কথাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কথা বলতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। আপনি দেখেন এই আমাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়, বাংলাদেশে একটা সময় পত্রিকাগুলোতে আপনি আমার বুট্টু ভাই কিন্তু মাহমুদুর রহমানের পক্ষে অনেক কথা মানে বলেছেন। বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি ভাই উনি অসাধারণ একটা কলাম লিখেছেন মাহমুদুর রহমানের সাংবাদিকতার জীবন নিয়ে। সেই কলামটা এখনো আছে, অসাধারণ একটা কলাম লিখেছেন। এখন তৌফিক ইমরোজ খালিদি কিন্তু সাধারণ সম্পাদক নয়, সাধারণ সাংবাদিক নয়। ওনার দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার একটা অবস্থান আছে, তার একটা সুনাম আছে। সাংবাদিকতা জগতে তার যে জানাশোনা বাংলাদেশে এরকম হাতে গোনা দুই একজন আছে। এখন ওনার মতো ব্যক্তি যখন অসাধারণ তথ্য প্রমাণের ভিত্তিতে মাহমুদুর রহমানকে অপসাংবাদিকতার জনক হিসেবে উল্লেখ করা হয়, আপনি যদি চেষ্টা করেন বিডি নিউজের সেই কলামটা এখনো আছে। আমি বলছি যে আপনি তথ্য সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাস, তথ্য সন্ত্রাস দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায়, একটা প্রজন্মকে বিভক্ত করা যায়। এই জায়গা থেকে আমি বলি যে তথ্য সন্ত্রাসের সাথে যেই সম্পৃক্ত হবে সরকারের উচিত তাকে অ্যাড্রেস করা, সরকারের উচিত তাকে আইনের আওতায় নিয়ে আসা। অপসাংবাদিকতার বিরুদ্ধে সর্বপ্রথম আমি বলবো যে বাংলাদেশের প্রথম সারির যে সাংবাদিকগুলো আছে তাদের ঘুরে দাঁড়ানো উচিত। তারা তাদের আত্মসম্মানের কারণে, আত্মমর্যাদার কারণেই অপসাংবাদিকতা রোধ করার জন্য প্রকৃত সাংবাদিকদের যদি ঐক্যবদ্ধ হতে দেরি হয় কিংবা ঐক্যবদ্ধ যদি হতে ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটে, তাহলে অপসাংবাদিকতা একদিন প্রকৃত সাংবাদিকতাকে কিন্তু মানে গ্রাস করে ফেলবে। আমি এই জায়গাটাই বলবো যে আমাদের প্রথম সারির কিংবা যারা প্রকৃত সংবাদকর্মী, সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, গণমাধ্যমের সাথে সম্পৃক্ত, তাদের উচিত যে অপসাংবাদিকতা রোধ করার জন্য তাদের একটা অবস্থান তৈরি করা এবং তাদের ঐক্যবদ্ধ হওয়া। আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন সাংবাদিকের মধ্যে দলাদলি আছে, বিভিন্ন গ্রুপ আছে। তাদেরও আমি বলবো যে আপনারা একটা জায়গায় আসেন। আপনারা যদি একটা জায়গায় না আসেন যে সাংবাদিক নির্যাতন কিন্তু এভাবে চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। এই বন্ধ হওয়ার জন্যই আগে ব্যক্তি সাংবাদিককে যেমন সচেতন হওয়া উচিত, তেমনি ভাবে সাংবাদিক মহলকেও কিন্তু মানে সচেতন হওয়া অতি জরুরি। কিন্তু এক্ষেত্রে যদি সরকারের কাছ থেকে বাধা পায় তাহলে তো সমস্যা। আপনি দেখেন এই যে আজকে আমি একটু শেষ করি। আজকে রুজিনা ইসলামের যে ঘটনা, এটাতে আমি ব্যক্তিগত মনে করি যে এটাতে সচিবালয় বা মন্ত্রী লেভেলের কেউ জড়িত। আবার আপনি একটু আগে যে তৌফিক ইমরোজ খালিদি সাহেবের কথা বলেন, আপনি ওনাকে একজন ভালো সাংবাদিক হিসাবে তুলে ধরলেন, আপনার সঙ্গে আমি একমত। কিন্তু সেই তৌফিক ইমরোজ খালিদিও কিন্তু আপনার এই মানে অনেকে বলে যে চৌধুরী নাফিস শারাফাত তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ প্রাপ্ত, তার সঙ্গে একটা সমস্যার কারণে একটা লোন স্যাংশন হয়নি এবং তৌফিক ইমরোজ খালিদি উনি দুর্নীতি দমন কমিশনে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। সবকিছু হয়েছে চৌধুরী নাফিস শারাফাতের প্রভাবের কারণে, যাকে কিনা ওই যে লেখক মোস্তাকের মৃত্যুর জন্য বা কার্টুনিস্ট কিশোর গ্রেপ্তারের জন্য দায়ী করা হয়। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ধরনের যদি সরকারের কাছের লোক থেকে যদি আঘাত আসে তাহলে সাংবাদিকতা কিভাবে করবে? এদের ঐক্যবদ্ধ হয়েই বা লাভ কি? না দেখেন এই তৌফিক ইমরোজ খালিদি ভাইয়ের বিরুদ্ধে যেই অভিযোগটা আনা হয়েছে, দুদকে যে মামলাটা বা অভিযোগটা দেওয়া হয়েছে বা মামলাটা চলমান, এই বিষয়ে সর্বশেষ আমি যতটুকু জানি যে এই মামলাটা খুব বেশি শক্তিশালী কিংবা তথ্য নির্ভর নয়। এটা একটা ব্যক্তিগত আক্রোশের মানে বহিঃপ্রকাশ। এখন যেহেতু একটা মামলা মানে চলমান, এই চলমান মামলা বা বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা না বলাটাই উত্তম। আমরা এই নিয়ে আমাদের যতটুকু স্টাডি আছে, আমি মনে করছি যে তৌফিক ইমরোজ খালিদি ভাইয়ের একটু হয়রানির শিকার হবেন, কিন্তু ওনাকে শাস্তির আওতায় আনা যাবে না। কারণ আমাদের কাছে যতটুকু তথ্য প্রমাণ আছে, এটা আসলে
এই ধরনের অপসংস্কৃতি কিন্তু পুরো পুরো বিশ্ব জুড়ে কিন্তু আছে, আপনি পুরো পৃথিবী জুড়ে কিন্তু আছে। এই জায়গাটা আমাদের কিন্তু বের হয়ে আসাটা খুব জরুরি, কারণ মতের অমিল হলে কিংবা কোনো রকমের একটা বাধা সৃষ্টি হলে আপনি একটা অভিযোগ দিয়ে দিবেন, সেটা নিয়ে মানে হয়রানি করবেন, এগুলি আসলে খুব দুঃখজনক। আসলে আমরা কথায় কথায় মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী এইটা বলে আসলে মূলত নিজেকে একটা জাহির করা ভাই। অ্যাকচুয়াল মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কোন, বাংলাদেশে যতগুলো সরকার প্রধান আসছে, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ আসছে, একমাত্র আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এমনকি চ্যালেঞ্জ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো মানবিক নেতা, মানবিক সরকার প্রধান আমি আর কোথাও, এমনকি আমার ইউরোপ, আমেরিকা, এমনকি পাকিস্তান, নেপাল, ভুটান, ভারতের সিনিয়র সাংবাদিকের সাথে আমার একটা প্রতিনিয়ত একটা যোগ সাজেশ আছে। আমি এদের সাথে আমার একটা প্রতিনিয়ত চ্যাট হয়, ইনফরমেশন আদান প্রদান হয়, তাদের বিষয়গুলো আমার একটা জানার একটা পরিধি তৈরি হয়েছে। আমি জানি আসলে ওখানকার সরকার প্রধান, ওখানকার সরকারি কাঠামো, রাষ্ট্র অবস্থানটা কি, বাংলাদেশের অবস্থানে, এটা একটু স্টাডি করার চেষ্টা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, না সত্য কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের একটা গ্রামে যে পরিমাণ রাজনীতিবিদ আছে, পুরো যুক্তরাজ্যের এত রাজনীতিবিদ নাই। যুক্তরাজ্য না, পুরো পৃথিবীতে নাই, পুরো পৃথিবীতে নাই। এখানে বাংলাদেশের এক শ্রেণী মানুষ আছে, আপনার মাথায় চুল নাই কেন, আমার মুখে দাড়ি নাই কেন, আমি চশমা পরি কেন, এইটাও একটা সমালোচনার বিষয়। একটু যে স্টাডি করব, একটু যে অপরকে নিয়ে, একটু যে দেশীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু পড়াশোনা করব, সেটা না। শুধু শুধু ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করা ছাড়া তারা আর কিছু জানে বলে অন্তত আমার ব্যক্তিগত ডিকশনারিতে আছে বলে মনে হয় না। দেখেন, একটা গ্রামের কোথাও একটা ব্রিজ যদি প্রয়োজন হয়, এই তথ্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর কানে আসে, সেই ব্রিজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়। কেউ যদি বিনা চিকিৎসায় মৃত্যুর ধার প্রান্তে চলে যায়, এই তথ্য যদি শেখ হাসিনার কাছে আসে, উনি তড়িৎ গতিতে মানে ব্যবস্থা নেন। এমনকি বিরোধী দলের বহু নেতাদের শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে চিকিৎসা খরচ পর্যন্ত মানে দিয়েছেন। এখন আমরা এক শ্রেণীর মানুষ আছি, শেখ হাসিনার সাথে আমার এই সম্পর্ক, শেখ হাসিনার সাথে আমার ওই সম্পর্ক, এই মন্ত্রীর সাথে আমার এই সম্পর্ক, ওই মন্ত্রীর সাথে আমার ওই সম্পর্ক, এগুলো বলে মূলত নিজের যে একটা কি বলা হয়, এক ধরনের এজেন্ডা আছে, সেটা বাস্তবায়ন করা এবং একটা জাহির করা আমি একটা বিশাল ইম্পর্টেন্ট লোক। আপনি দেখেন, আপনি এই যে বিগত সরকার দীর্ঘদিন, এই যে আজকে তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে আছেন, উনার দ্বারায় কোন ব্যক্তি, কোন মহল, কোন রাজনৈতিক সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে? কেউ তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবে না, আপনি কিচ্ছু লাগবে না। এই যে মহামারী কোভিডের এই পরিস্থিতিতে আপনি একটা রাজনৈতিক নেতা দেখান, একটা রাজনৈতিক সংগঠন দেখান। জনাব তনয়, 2015 সাল থেকে এই পর্যন্ত 415 জন বিএনপি জামাতের নেতা কর্মী গুম খুন হয়েছেন সরকারি বাহিনী দ্বারা। আপনি বলেন যে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বিএনপি জামাত তো ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা। এই তথ্য কিন্তু, এই তথ্যর সুনির্দিষ্ট কোনো এভিডেন্স নেই। মার্কিন সিনেটের তথ্য, তারা একটা প্রস্তাবনা এনেছে র‍্যাব হাই অফিসিয়ালদেরকে ব্যান করার জন্য, যাতে তারা আমেরিকা যেতে না পারে। আপনি শুনেছেন সেই ঘটনাটা? না, এটা ফেসবুকে কিন্তু অ্যাভেলেবেল আছে। যেমন আমার সাথে কয়েকজন বুদ্ধিজীবী সহকারে একজন ডাক্তার আড্ডায় আছে। উনি বলতেছে, জানেন, সরকার কোটা সংস্কার আন্দোলনের এক নেতাকে গুম করে ফেলেছে। আমি কি, আপনি এটা কোথায় পেয়েছেন? পেয়েছি, একটা জায়গায় পেয়েছি। আমি বলি, ঠিক আছে, কোন পত্রিকাতে পেয়েছেন, কোন নেতাকে গুম করা হয়েছে সেই তথ্য দেন। তো উনি বলল, আমি ফেসবুকে পেয়েছি। আমি বলছি, কালকে আমি আপনার বিরুদ্ধে মামলা দিব, আপনি যদি তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু কারাগারে নিক্ষেপ করা হবে। এই ধরনের কথা আপনি ফেসবুক নির্ভর তথ্য যখন আপনি এটা কিন্তু ফেসবুক নির্ভর না। আমি আপনার কথা মানে
না, আমি বলছি যে কথাটা আমাদের মার্কিন সিনেটে যে প্রস্তাবনাটা এনেছে এটা কিন্তু ফেসবুক নির্ভর না, এটা ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে এটা হয়েছিল, মানে বাইডেন দেখেন, ক্ষমতায় আসার আগে। না না, বিএনপির নেতাকর্মীদের মধ্যে শীর্ষ নেতা ছিল ইলিয়াস আলী। ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। এইটা মির্জা আজম ভাই, মির্জা আব্বাস সাহেব বলার আগ পর্যন্ত সরকারের উপর কিন্তু দোষ ছিল। মির্জা আব্বাস সাহেব কিন্তু প্রমাণ করে দিয়েছেন, সেটা উপস্থাপন করে দিয়েছেন যে এই ইলিয়াস আলীকে গুম করার সাথে কারা সম্পৃক্ত ছিল। আসলে এখানে রাজনৈতিক দলাদলির পরিপ্রেক্ষিতে কখন কে কোথায় চলে যায় সেটা আপনি আমাদের কাছে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, অগ্রিম বলাও কিন্তু সম্ভব না। তবে হ্যাঁ, আমি একটা জায়গায় আমার সোচ্চার ভূমিকা ছিল যে ক্রস ফায়ারের বিরুদ্ধে আমার একটা ভূমিকা ছিল। আমি ফেসবুকে কয়েকটা স্ট্যাটাস দেওয়ার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমে সেই মানে স্ট্যাটাস গুলো নিয়ে নিউজ করা হয়েছে। আমি বলছি যে আপনার উচিত হচ্ছে নাগরিক রাইটস নিয়ে কথা বলা, আপনার উচিত মানে হচ্ছে তথ্য প্রমাণ নিয়ে কথা বলা, আপনার উচিত হবে ইতিহাস যাতে বিকৃতি না হয়, ইতিহাসের ধারায় যাতে আপনি থাকেন, ইতিহাস সংবলিত কথা আপনি আপনার আলোচনায় সেটা তুলে ধরবেন। এখন ব্যক্তিগত আক্রমণ, আপনি মিথ্যাচার এবং রাজনৈতিক ফিলোসফি বাস্তবায়ন করার জন্য ব্লেম দিবেন, ক্লেম করবেন, এই জায়গাটা আমাদের। কবির চৌধুরী তন্ময়, আপনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনার অবস্থান শুনে খুব ভালো লাগলো, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি বিরোধী দলে ছিলেন তখনও কিন্তু তিনি বিএনপি জামাত সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যেটা আপনি জানেন। অথচ তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন তার আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঘটতেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখন তার আমল হচ্ছে 3 সেশন, 3টে সময়ে 3টা না, এটা কথা বলতেছি 2008 সাল থেকে আর কি। আচ্ছা, আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আপনি যদি র্যাবের হাতে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে থাকে, পুলিশের হাতে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে হয়ে থাকে, তারা কিন্তু বিবৃতি দিয়েছে কেন তারা গুলি করতে বাধ্য হয়েছে। আমরা যেটাতে প্রতিবাদ জানিয়েছি সেটা হচ্ছে কক্সবাজারে একজন কাউন্সিলরকে যেভাবে গুলি করা হয়েছে, টেকনাফের যে কাউন্সিলরকে যেভাবে গুলি করা হয়েছে, এবং ওই মেয়েদের যে আর্তনাদ এবং সর্বশেষ মোবাইলের যে কনভারসেশন, সেটা আমরা যাচাই বাছাই করেই আমরা আমাদের পক্ষ থেকে সোচ্চার ছিলাম। আমরা মাঠে ছিলাম, বক্তব্য বিবৃতি দিয়েছি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, এমনকি আলোচনা সভাগুলোতেও আমরা আমাদের বক্তব্য মানে উপস্থাপন করেছি। এখন দেখেন, একটা রাষ্ট্রযন্ত্র ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকমের পলিসি নির্ধারণ করে থাকে। সেই পলিসিতে আমরা বারবার উপস্থাপন মানে করার চেষ্টা করেছি, দাবি জানিয়েছি সেই পলিসিতে যাতে মানবতা বিরোধী কোনো অপরাধ যাতে সংঘটিত না হয় সেটা আপনারা নিতে পারেন। কারণ সংবিধান কিন্তু আপনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকৃতি দেয় না। সংবিধান আপনাকে দিয়েছে একটা ব্যক্তি যত রকমের অপরাধের সাথে সম্পৃক্ত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসুন, আইন তার বিচার করবে, কিন্তু তাকে আপনি কোন রকমের বিচারহীনতায়, কোন রকমের বিচার বহির্ভূতায় আপনি তাকে হত্যা করতে পারেন না। সেটা অতীতেও আমরা সোচ্চার ছিলাম, এখনো আছি, বেঁচে থাকলে ভবিষ্যতেও মানে থাকবো। আমি বলছি যে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য একটা মহল প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং তার পুত্র এবং তার কন্যাদের, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আপনি দেখেন বিভিন্ন রকমের অপপ্রচার আছে, বিভিন্ন রকমের তৎপরতা আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, এমনকি একটা শ্রেণী বিদেশে বসে বসে এই যে ইউটিউব নির্ভর, ফেসবুক নির্ভর যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এই আমার কাছে খুব দুঃখ লাগে। আরে ভাই, আপনি কত বছর বিদেশ থাকবেন? আপনিও তো বাংলাদেশে আসবেন, আপনি তো এই দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ। আপনি বাংলাদেশ আপনার মাটি, আপনার মা বাবা ভাই বোন, এমনকি আপনার জন্ম এই বাংলাদেশে। বাংলাদেশকে নিয়ে যদি আপনি গর্ববোধ না করেন, বাংলাদেশের যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে অপতৎপরতা হচ্ছে, সেগুলো নিয়ে আপনি কথা বলেন, সেগুলো নিয়ে অ্যাড্রেস করেন।
কিন্তু আপনি বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা না বলে আপনি চলে যান বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আপনি চলে যান মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে, আপনারা চলে যান মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদ হয়েছে না 3 লক্ষ শহীদ হয়েছে, আপনারা জাতির জন্য বলতে আপনাদের এত দ্বিধাদ্বন্দ্ব, আপনারা ইসলামকে টেনে নিয়ে আসেন, ইসলামকে ব্যবহার করেন। এই জায়গাটাই আমি বলবো ব্যক্তি সচেতন যদি না হন, ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনার অবস্থান পরিষ্কার না করেন, একদিন কিন্তু আপনার প্রজন্ম কিন্তু আপনাকে অসম্মান করতে বাধ্য হবে। অনেক ধন্যবাদ। আপনি যে ইতিহাস নিয়ে কথা বললেন যে বিএনপি জামাত ইতিহাস বিকৃতি করছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু একটা ইতিহাস বিকৃতির অভিযোগ আছে। কিছুদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন যে 25শে মার্চ চট্টগ্রামের রাস্তায় জিয়াউর রহমান নির্বিচারে মানুষজনকে খুন করেছে, এরকম কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং যেই জিয়াউর রহমান 25শে মার্চে নির্বিচারে মানুষ খুন করলো চট্টগ্রামে, সেই জিয়াউর রহমানই আবার 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা বলি বা পাঠ বলি উনি করেছেন। এটা কিভাবে সম্ভব? মানে প্রধানমন্ত্রীর এইসব মানে এই তথ্য কিন্তু সত্যতা মেলেনি। একজন প্রধানমন্ত্রী হয়ে উনি কি তার ইতিহাস বিকৃতি করছেন না? না, এইটা ইতিহাস বিকৃতি না। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন দৈনিকগুলোতে এটা নিয়ে আমার একটা লেখা আসবে। আপনি দেখেন, স্বাধীনতার ঘোষক নিয়ে বিডি নিউজে, সংবাদে, জনকণ্ঠে আমার অনেকগুলো আর্টিকেল আছে। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে জিয়াউর রহমান নিজে যখন আর্টিকেল মানে লিখেছেন, বিভিন্ন পত্রিকাতে যখন কলাম মানে লিখেছেন, তখনও কিন্তু উনি ওনাকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেন নাই। জিয়াউর রহমান যখন বক্তব্য বিবৃতি দিয়েছেন, তখনও কিন্তু উনি নিজেকে স্বাধীনতার ঘোষক বলেন নাই। উনি বলছেন যে বঙ্গবন্ধুর পক্ষে আমি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছি, সেই আর্টিকেল আমার কাছে আছে। আপনি ব্যারিস্টার মওদুদ সাহেব যে বই লিখেছেন, সেখানে কিন্তু ব্যারিস্টার মওদুদ সাহেব স্পষ্ট উল্লেখ করেছেন স্বাধীনতার ঘোষক কিন্তু জিয়াউর রহমান নয়, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কর্নেল অলি আহমেদ যে বই লিখেছেন, সেখানে কিন্তু উনি উল্লেখ করেছেন যে কর্নেল অলি আহমেদ তার জীবনের রিস্ক নিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র অলি আহমেদ সাহেব তার জীবনের রিস্ক নিয়ে জিয়াউর রহমানের হাতে মানে দিয়েছেন। এখন এগুলো হচ্ছে রেফারেন্স। আর 25শে মার্চ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, তার পক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে। এখন আপনাকে একটু অপেক্ষা করা লাগবে, যেহেতু আপনার এখানে কথা বলার সময় খুব কম। আমি এটা নিয়ে আমাদের একটা গবেষণা চলছে, আমরা খুব শীঘ্রই সেটা আর্টিকেল আকারে তুলে ধরবো এবং এটা নিয়ে একটা আলোচনা সভা হবে। এখন জিয়াউর রহমানের যে ভূমিকা, আপনি এখন কিন্তু যাচাই বাছাই বহু ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু বের হচ্ছে। এখন আপনি মুক্তিযুদ্ধের সময় 16ই ডিসেম্বর 1971 সালে কিন্তু অনেকে মুক্তিযোদ্ধা হয়েছে সময় এবং সুযোগ বুঝে। এখন এই জায়গাটা হচ্ছে 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনি যদি ধারাবাহিকভাবে জিয়াউর রহমানের কি এমন দরকার ছিল দালাল আইন বাতিল করার, জিয়াউর রহমানের কি এমন কাজ ছিল ইনডেমনিটি অধ্যাদেশ জারি করার, জিয়াউর রহমানের কি এমন প্রয়োজন ছিল কুখ্যাত রাজাকার গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনার, কি এমন প্রয়োজন ছিল 72-এর সংবিধানকে ক্ষত বিক্ষত করে তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকারদের পুনর্বাসন করার। আপনি যদি এই বিষয়গুলো যদি একটু পর্যবেক্ষণ করেন, তাহলে জিয়াউর রহমান কেমন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা কি কখনোই একজন রাজাকারকে প্রতিষ্ঠিত করতে পারে? একজন মুক্তিযোদ্ধা কি কখনোই বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে পুরস্কৃত করতে পারে? আপনি একেবারে সাধারণ সেন্সে যদি আলোচনা করেন, এই সেন্সগুলো তো আপনাকে বারবার মানে প্রশ্ন করবে, একজন মুক্তিযোদ্ধা কি করে রাজাকারের সাথে আঘাত করে, একজন মুক্তিযোদ্ধা কি করে রাজাকারকে পুরস্কৃত করে। রাজাকার যেখানে 72-এর সংবিধানে ধর্মভিত্তিক এমনকি জামাত পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ ছিল, সেখানে 72-এর সংবিধানকে কেন ক্ষত বিক্ষত করা হয়েছে? এই প্রশ্নগুলো তো সাধারণ সেন্সের বিষয়। আমি বলছি যে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে জিয়াউর রহমান কেমন মুক্তিযুদ্ধ ছিল সেটা কিন্তু বেরিয়ে আসে। জিয়াউর রহমান কেন 72 সংবিধানকে অ্যাবর্ট করেছিল, কেন রেডিও পাকিস্তানের
আদলে বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করা হয়েছে। রেডিও পাকিস্তান ছিল, রেডিও বাংলাদেশ করা হয়েছে, আগে ছিল বাংলাদেশ বেতার। তো এগুলো অনেকগুলো বিষয় যদি আপনি একেবারে কোন রকমের দলিল তথ্য প্রমাণ না নিয়েও যদি আপনি কাউকে প্রশ্ন করেন, নিজের বিবেককেও যদি মানে প্রশ্ন করেন, তাহলে তো এগুলো সহজেই একেবারে সস্তা সহজভাবে প্রশ্নগুলো চলে আসে। জিয়াউর রহমান কেমন মুক্তিযোদ্ধা ছিল, 25শে মার্চে তার যে অবস্থান ছিল এটার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে। এই যে এখন মানিক সাহেব কিন্তু এই বিষয়ে অনেকবার বক্তব্য দিয়েছে, রেফারেন্স সহকারে। বিডি নিউজে মানিক সাহেবের অনেকগুলো লেখা আছে, বাংলাদেশ প্রতিদিনে মানিক সাহেবের অনেকগুলো লেখা আছে, বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব ওনার অনেকগুলো রেফারেন্স সহকারে, সূত্র সহকারে উনি উল্লেখ করে দিয়েছেন কখন কি করেছে। তা আসলে এটা নিয়ে আমি অন্তত বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে কিন্তু উনি ওনার বক্তব্যতে সেটা তুলে ধরছেন। জি জি জনাব কবির সুলতান, ধন্যবাদ। আমরা আসলে মানে আমাদের আলোচনার বাইরে অনেক আলোচনা করে ফেলেছি। তো শেষ একটা প্রশ্ন করতে চাই এবং এরপরই আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। তো প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে সাংবাদিকদের আসলে কোনো যান জবানের নিরাপত্তা এই সরকারের আমলে নাই বলে অনেকেই মনে করেন। শফিকুল ইসলাম কাজল 54 দিন নিখোঁজ ছিল, তারপর 2 মাসের জেল জরিমানা সাংসদ সাইফুজ্জামান শেখরের করা মামলায়, এখন তো ঘরে আছে। তারপরে 85 বছর বয়সে, যেটা সাংবাদিক আব্দুর ভুট্টো উল্লেখ করেছিলেন যে 85 বছর বয়সে জেল খেটেছেন সংগ্রামের আব্দুল আসাদ। মাহমুদুর রহমানের কথা যেহেতু বাদই দিলাম, যেহেতু আপনি বলেছেন তিনি অপসাংবাদিক। ইলিয়াস হোসেন কনক সরোয়ারও আপনি হয়তো অপসাংবাদিকতা বলতে পারেন। সাংবাদিক গোলাম সরোয়ার তিনি নিখোঁজ থাকার পর চট্টগ্রামে আহত অবস্থায় ছাড়া পেয়ে বারবার বলেছিলেন যে আমি আর নিউজ করবো না, আমাকে মারবেন না। আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন। তারপরে সুনামগঞ্জে তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে বালুদস্যুদের দা দিয়ে আঘাত করেছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আবার আপনি জানেন যে বিশ্বের গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আরো একবার পিছিয়েছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সবচেয়ে বড় সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আপনি তো জানেন, তারা যে 2021 সালে এই সূচক প্রকাশ করেছে, এটার এই 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। তো এটাও আবার পাকিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। তো এই সব বিষয়ে আপনি আসলে কি মনে করেন যে আমাদের সরকারের সরকারের কারণে কি আমাদের এই সাংবাদিকরা আসলে মানে সরকারি জুলুম নির্যাতন কারণে কি সাংবাদিকরা আসলে সঠিক সাংবাদিকতা করতে পারছে না, বা ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে এবং এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার প্রয়োজন আছে কিনা, এবং এই সম্বন্ধে এবং এই সঙ্গে সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলেও বলতে পারেন, কারণ এরপর আপনি আর সুযোগ পাবেন না। আচ্ছা, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশের সাংবাদিকদের যেটা আমি অভাব বোধ করি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে দায়িত্ববোধ, দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং এর অভাব আছে। আমি ধরেন আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো যখন বক্তব্য বিবৃতি দেয় বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, যেসব শব্দ প্রয়োগ করে, এই শব্দগুলো কিন্তু আপনি হুবহুব গণমাধ্যমের পাতায় কিংবা টেলিভিশনের স্ক্রিনে কিন্তু তুলে ধরতে পারেন না। এই জায়গায় আপনার একটা প্রশিক্ষণের বিষয় আছে। এখন আপনি কোন শব্দ দ্বারা সংবাদ উপস্থাপন করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রশিক্ষণ এবং স্টাডির বিষয়। এই জায়গাটা আমাদের প্রচুর সাংবাদিকতার অভাব বোধ করছি আমি। এটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে আমাদের একটা বিশাল একটা তফাৎ আছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমি 2-1টা ঘটনাকে কেন্দ্র করে পুরো সাংবাদিক অবস্থানকে মূল্যায়ন করতে চাই না। আমি আমার ব্যক্তিগত অবজারভেশনে আমি অন্তত বিশেষ করে কাজলের ছেলের সাথে আমার যে কথা হয়েছে, কিংবা অন্যান্য যেসব বিষয়গুলো বা যেসব সাংবাদিকেরা মানে হেনস্থার শিকার হয়েছে, আপনি জেনে থাকবেন যে কোনো অপরাধের বিরুদ্ধে অপরাধীরা কিন্তু কখনোই কোনো রাজনৈতিক ফিলোসফি ধারণ করে না, বরং তারা রাজনৈতিক ব্যানার ইউজ করে। তাদের কোনো আদর্শ নাই। অপরাধের সাথে যারা সম্পৃক্ত থাকে, দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত থাকে, তাদের কোনো দেশপ্রেম নাই। তারা সবসময় অভিন্ন এক এবং একটা মানে গ্রুপে যথেষ্ট শক্তিশালী। আপনি এদের হাতে রাষ্ট্রযন্ত্রের কতিপয় ব্যক্তিবর্গ কিন্তু এদের সাথে সম্পৃক্ত। আপনি এই যে ভুট্টু ভাই একটু আগে যেটা বললেন
যে সাংবাদিক রোজিনা ইসলাম কিভাবে তার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার দাপট খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে তার হাজবেন্ডকে মানে দিয়েছে। তো এইটা এখন এই তথ্যটা যদি আমি সত্য বলে ধরা মানে মানে মনে করি, তাহলে রোজিনা ইসলাম কি সত্যিকার অর্থে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিল, না কোন রকমের দালালির সাথে সম্পৃক্ত ছিল? আপনি এখানে একটা প্রশ্ন করার আপনার একটা রাইটস আছে। তাহলে হয়তো আপনি আপনার ওই মন্ত্রণালয় থেকে কাজ নিতে পারেন নাই বলেই মন্ত্রণালয়ের বিরুদ্ধে আপনি নিউজ করছেন, আর মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিউজ করার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে তারা আক্রোশ তৈরি হয়েছে। এখন প্রতিটা সাংবাদিকের উচিত, আমি আবারও আসছি, প্রতিটা সাংবাদিকের উচিত হচ্ছে তার দায়িত্ববোধের জায়গায় নিজের অবস্থান পরিষ্কার করা এবং কোন শব্দ প্রয়োগের মাধ্যমে সংবাদ উপস্থাপন করবে সেটা তার প্রশিক্ষণের আওতায় এসে তাকে অভিজ্ঞ করে তোলা। অনেক অনেক রাষ্ট্র এবং জাতি এবং জনগণের স্বার্থে অনেক তথ্য, অনেক সংবাদ আপনাকে চেপে যেতে হয়, কোন কোন সংবাদ আপনাকে অ্যাভয়েড করতে হয় সেটাও কিন্তু আপনাকে প্রশিক্ষণে বলা হয়েছে, সেটাও কিন্তু আপনাকে স্টাডিতে বলা হয়েছে। এখন ধরেন আমার পরিবারের কেউ যদি কোনো পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত হয়, আমি তো জাতীয় প্রেস ক্লাবে মাইক্রোফোনে সেটা রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারি না। এই বিচার চাওয়া কি আমার পক্ষে শোভনীয়? এই জায়গাটায় আপনি নিশ্চয় বুঝার লোক, আপনি অন্তত কিন্তু মজার বিষয় হচ্ছে কিন্তু চাচ্ছে বলছে এই জায়গাটা আপনি এই একজন দাম্পত্য জীবন, নিজস্ব দাম্পত্য জীবন যখন বিবাহ বিচ্ছেদের জায়গায় চলে যায়, তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এখানে প্রধানমন্ত্রী কি করার আছে? বিষয়টা হাস্যকর আসলে এই এগুলি সত্যিকার অর্থে কিন্তু মানে হাস্যকর। আপনি বাংলাদেশের, আমার কাছে কতিপয় সাংবাদিকের একটা লিস্ট আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা ফেসবুক গুলোতেও তারা যে রাজনৈতিক আদর্শ লালন করে সেটার উপর ডিপেন্ড করে অজস্র মিথ্যাচার করতেছে। এমনকি কোন রিপোর্টার কখনোই তার রিপোর্টিং এর পরিপ্রেক্ষিতে রিপোর্টিং এর ক্ষেত্রে তার মতামত তুলে দেওয়ার কোন রকমের সুযোগ নাই, অথচ আমার অনুষ্ঠানে একজন প্রধান অতিথি কি বলেছেন সেটাকে একজন রিপোর্টার তার রিপোর্টিং এ তার মতামত আগে তুলে ধরেছে। বাংলাদেশের একজন প্রথম সারির গণমাধ্যম তুলে ধরেছে। এই যে অপসাংবাদিকতা, আমি বলছি সেই জায়গাটায় সাংবাদিকদের নিজস্ব দায়িত্ববোধ, রিপোর্টিং এর অবস্থান, ট্রেনিং, তাদের অভিজ্ঞতা যদি তারা নিজেদেরকে স্বাবলম্বী করে না তোলে, তাহলে আক্রোশ, আক্রমণ এগুলো অব্যাহত থাকবেই। পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু বাংলাদেশে কেন হচ্ছে, বাংলাদেশে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আমি মনে করি বেশিরভাগই আমাদের সাংবাদিকদেরই, এক শ্রেণীর সাংবাদিকের বেশ কিছু অনভিজ্ঞতা, দুর্বলতা, ব্যক্তিগত লোভ লালসা এবং তাদের, আমি আরেকটা জিনিস বলবো, নিজেরাই নিজেদের একটা সেলফ সেন্সরশিপে নিয়ে এসেছে। রাইট এই জায়গায় না চাইতেই দিয়ে দেওয়া। হ্যাঁ, এই জায়গাটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এখনো বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক আছে যে হুমকি দেওয়া হয়, আপনি যদি আমাকে এত টাকা না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে নিউজ করে দেব। অ্যাভেলেবল এভিডেন্স আছে। বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক তারা মোবাইলে হুমকি দেয়, আপনি যদি আমাকে এত টাকা না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে নিউজ করে দেব। এটা কি ভাই কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে? এবং তারাই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে তৈলমর্দন করে। এই বিষয়গুলো সাংবাদিকদের উচিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ম্যাজিক জানেন, আপনার কোন ম্যাজিকের বলে আপনি করোনা নিয়ন্ত্রণ করে ফেললেন? এই ধরনের প্রশ্ন করে। আচ্ছা, এটি কোনো প্রশ্ন হলো? এই ধরনের কোনো প্রশ্ন হলো? মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত 24 ঘন্টায় উনি যখনই সময় পেয়েছে, জেলায়, উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদের তার যে নেতৃবৃন্দ আছে সেখানে উনি ফোন করেছেন, তার প্রতিনিধি পাঠিয়ে কখন কি প্রয়োজন, কোন জায়গায় কি প্রয়োজন, এটা উনি ইনশিওর করেছেন। আমার কথা হচ্ছে আপনি যখন প্রশংসা করবেন সেই প্রশংসার মধ্যে কিন্তু আপনাকে তথ্য প্রমাণ থাকতে হবে। আপনি যখন সমালোচনা করবেন সেই সমালোচনার মধ্যেই কিন্তু আপনাকে তথ্য প্রমাণ থাকতে হবে। কিন্তু গদবাঁধা প্রশংসা, গদবাঁধা সমালোচনা, এইটা ব্যক্তিকে যেমন খাটো করে, ওই ব্যক্তি যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে। অনেক ধন্যবাদ
জনাব কবি চৌধুরী তন্ময়, আপনি প্রায় 1 ঘন্টা 38 মিনিট আমাদেরকে সময় দিয়েছেন, আপনার কাছে অনেক কৃতজ্ঞ, এবং সাংবাদিক আব্দুর রব ভুট্টুর কাছেও কৃতজ্ঞতা জানাই। দর্শক, আপনাদের মনে আছে ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেন সাংবাদিকদেরকে খামোশ বলেছিলেন, অনেক সাংবাদিক আচরণ জানিয়েছিলেন। আবার যে সাংবাদিককে তিনি খামোশ বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সেই সাংবাদিককে অভয় দিয়েছিলেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু এরপর থেকে শত শত সাংবাদিক নির্যাতনের বিচার তেমনটা দেখেনি। সাগরণী হত্যা তো আপনারা জানেন যে এটা কতবার মামলা ডেট পিছিয়েছে। তো আসলে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ কিন্তু একটা রাষ্ট্রের অলিখিত চতুর্থ স্তম্ভ, মানে ফোর্থ স্টেট বলা হয়ে থাকে। তো গণমাধ্যমকে ঘুণে পুরোপুরি খেয়ে ফেলার আগে স্তম্ভগুলোকে শক্তিশালী না করলে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত রাষ্ট্রটাই হয়তো একসময় মুখ করবে। আপনাকে একটা জায়গায় এই যে সাম্প্রতিক বসুন্ধরা গ্রুপের যে বসুন্ধরা গ্রুপের ওই মুনিয়ার সাথে যে সম্পৃক্ত, তো বাংলাদেশের গণমাধ্যম এতটা নীরব ছিল কেন? এটা কি প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল? এটা কি সরকারের কোনো নির্দেশ ছিল? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি 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 ব্যক্তিগতভাবে সরকারের সমালোচনা করতে পিছু পা হই না, কিন্তু আনবিরের ব্যাপারে পুলিশের ভূমিকা আমার কাছে পজিটিভই মনে হয়েছে। কিন্তু মানে অন্য ব্যাপারে যাই হোক না কেন, এই ব্যাপারে আমার পজিটিভ মনে হয়েছে। কিন্তু ডয়চে ভেলের একটা জরিপে 90% মানুষ মনে করে যে পুলিশের ভূমিকাটা সঠিক ছিল না। তো এই আমরা বোধগম্য না যে তারা কি বোঝাতে চেয়েছে। এজন্যই জনমত জরিপে সবসময় সঠিক হয় সেটাও কিন্তু বলা যাবে না। না আসলে এক এক ব্যক্তির বয়স, ব্যক্তির দৃষ্টিভঙ্গি, ব্যক্তির সচেতনতার উপর ডিপেন্ড করে কিন্তু সে তার মতামত গুলো মানে প্রকাশ করে থাকেন। এখন একটা ব্যক্তি হুট করে কাকে আকাশে তুললো, কাকে মানে মাটিতে মানে ফেলে দিল, এটা ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর কিন্তু নির্ভর করে। এখন ডয়েসেবল কোন পরিপ্রেক্ষিতে কোন নাগরিকের তাদের অবস্থান কি সেটার উপর নির্ভর করে তারা তাদের জরিপ করেছে কিনা সেটা আমার জানা নেই। আমি মনে করব যে এই বসুন্ধরা গ্রুপের এই বিষয়টা নিয়ে পুলিশের তৎপরতা ছিল অত্যন্ত মানে প্রশংসনীয়, গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত বিতর্কিত। তবে আমার মনে কি জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে, সরকারের যে বিতর্কিত যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে অপব্যবহার, এটার ভয়ে সাংবাদিকরা আসলে পরে মুখ খুলেছে, কিন্তু প্রথম মুখ খুলতে সাহস পায়নি। আমার সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানও বলেছেন যে তিনিও চিন্তা ভাবনা করেছেন, কিন্তু মানে সারা রাত্রের পরে তিনি ভোর রাত্রে তার স্টাফদের অনুমতি দিয়েছেন এটা আমাদের সময় প্রকাশ করার জন্য। তো এটা হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি জানেন যে এদের আন্ডারে 7টা মিডিয়া আছে, 2টা মিডিয়া আংশিক পার্টনার আছে। তো অনেক সাংবাদিক চিন্তা করতেছে এত বড় একটা মিডিয়া হাউসের বিরুদ্ধে গিয়ে আজকে যদি এই পত্রিকায় চাকরি হারাই, তাহলে তো আগামীকালকে তো সেই পত্রিকায় সেই মিডিয়া হাউসে গিয়ে চাকরির জন্য ধর্ণা দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো আছে। আমি এই কারণেই এই কথাটা উল্লেখ করেছি। প্রতিটা গণমাধ্যমের সাথেই কোনো না কোনো ব্যবসায়িক জড়িত, কোনো না কোনো রাজনীতিবিদ জড়িত। এখন আপনি আসেন, আপনি তো বসুন্ধরা গ্রুপকে দোষ দিতে পারেন না। আমি এই কারণেই বলছি, গণমাধ্যমের কর্মীরা নিয়ন্ত্রিত হয় তার হাউস পলিসি দ্বারা, সরকারের পলিসি না। হাউস পলিসি দ্বারা কিন্তু গণমাধ্যম কর্মীরা নিয়ন্ত্রিত হয়, এবং গণমাধ্যম নিয়ন্ত্রিত হয় ওই হাউসের কর্ণধারের পলিসি দ্বারা। এখন আমি ফেসবুকে আমার অনেক ছেলেমেয়েরাই লেখার চেষ্টা করেছে। আমি একবার সিনিয়রদের সাথে আলোচনা করে বলেছিলাম যে 10 লক্ষ টাকা দিব, যা এমন একজন সাংবাদিক, এমন একজন সম্পাদক আমাকে বের করে দেন, যেই সম্পাদক কিংবা যেই সাংবাদিক তার গণমাধ্যমের বিরুদ্ধে, গণমাধ্যম কর্তার বিরুদ্ধে এক কলামের একটা নিউজ করেছে। ওরা বলছে যে অন্তত আপনার কাছে অনুরোধ, আপনি এই স্ট্যাটাস ফেসবুকে দিয়েন না, কারণ আপনি দিলে এটা অনেকেই নিউজ করে ফেলবেন। আপনি অন্তত এই স্ট্যাটাসটা দিয়েন না, এটা ভিতরের মানে কাহিনী পর্দার আড়ালেই থাকুক। আপনি চিন্তা করেন, এটা আপনি চেপে যান। তো সরকারের পলিসিতে গণমাধ্যম চলে না। গণমাধ্যম এক একটা টেলিভিশন, এক একটা পত্রিকা, এক একটা অনলাইন চলে। ওই অনলাইনের, ওই পত্রিকার কিংবা ওই গণমাধ্যম হাউসের যে কর্তা ব্যক্তি আছে, তাদের স্বার্থ উদ্ধার করার পলিসি নিয়ে প্রতিটা গণমাধ্যমের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা আছে, সুনির্দিষ্ট কিছু পলিসি আছে। সে পলিসির বাইরে ওরা যেতে পারে না। আমরা ধরেই কিন্তু সরকারকে দোষ দিয়ে দিচ্ছি।
ধরেই কিন্তু বলছি যে সরকারের কারণে অমুক পত্রিকা অমুক টেলিভিশন নিউজ করতে পারে নাই। আপনি একেবারেই পর্দার আড়ালের কথা এটা, যে ওই গণমাধ্যমের পলিসিটাই হচ্ছে এই নিউজ দেওয়া যাবে না, অমুকের বিরুদ্ধে নিউজ প্রকাশ করা যাবে না, অমুক মন্ত্রীর বিরুদ্ধে নিউজ প্রকাশ করা যাবে না, অমুক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করা যাবে না। কেন নিউজ প্রকাশ করা যাবে না? কারণ তার সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, ব্যবসায়িক পলিসি আছে, তার সাথে আমার একটা স্বার্থ আছে, স্বার্থ চলে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার একটা ব্যাড মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে। একটা টেলিভিশন একটা নিউজ বন্ধ করে দিয়েছে 3 কোটি টাকার বিনিময়। আমার একটা খারাপ অভিজ্ঞতা আর কি, একটা টেলিভিশন একটা ব্যবসায়িকের নিউজ বন্ধ করেছে 3 কোটি টাকা লেনদেনের বিনিময়। তো এই যে মানুষের এই যে হাউজের যে ইন্টারনাল পলিসি, সেটা তো আপনি সরকারের উপর চাপিয়ে দিতে পারেন না। একটা পত্রিকার ইন্টারনাল একটা পলিসি থাকে, সেই পলিসি তো আপনি সরকারের উপর চাপিয়ে দিতে পারেন না। এখন সরকার কোন জায়গাটা ইন্টারফেয়ার করে, সেটা হচ্ছে তথ্য বিকৃতি, ব্যক্তিগত আক্রমণ এবং মিথ্যাচার। যেই আপনি নিউজ পরিবেশন করেছেন, যেই নিউজের কোনো বাস্তবতা নাই, সেটার উপর সরকার হয়তো আপনাকে নক করতে পারে। অন্য কোনো নিউজের পরিপ্রেক্ষিতে সরকার আপনাকে ইন্টারফেয়ার করেছে কিংবা এই নিউজের উপর হস্তক্ষেপ করেছে, অন্তত আমার ব্যক্তিগতভাবে জানা নেই। আমাদের দেশের মানুষের ভাই এত মত, এত রাজনৈতিক ফিলোসফি, এত স্বাধীনতা, আপনি কাকে কখন কি বলবেন সেই ভদ্রতাটুকু তারা মানতে চায় না। যাকে যখন যেভাবে পারে, আপনি ফেসবুকের নিউজ সাইটে, আপনি প্রথম আলো, সময়, বিভিন্ন পত্রিকার ফেসবুক নিউজ সাইটে যদি আপনি দেখেন অজস্র গালাগালি, এই গালাগালিগুলো করে কারা ভাই? ওদের মানসিকতা কেমন, ওদের পারিবারিক অবস্থান কেমন, ওদের শিক্ষার দিক কেমন, ওরা কি রাজনৈতিক দর্শন লালন করে, এই বিষয়গুলো আপনি এত উন্মুক্ত স্বাধীনতা, যেই স্বাধীনতা আপনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, যেই স্বাধীনতা আপনার সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুকে কমেন্টস করেছি। আমি ইমরান খানের ফেসবুকে কমেন্টস করেছি কেন? আমাকে রাজাকার বলা হচ্ছে। আমি জো বাইডেনের ব্যক্তিগত ফেসবুকে আমি কমেন্টস করেছি, আমি হয়ে গেলাম কি মাফিয়াপন্থী। আমি ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুকে কমেন্টস করেছি, ওই কমেন্টসে প্রায় না, আমি ভারতের দালাল, আমি হচ্ছে ভারতের দালাল। আপনি আশ্চর্য, আমি বারাক ওবামার একটা কমেন্টসে, একটা স্ট্যাটাসে আমি একটা কমেন্টস করেছি, এটাতে প্রায় 2 লাখ লাইক পড়েছে। আমার ওই কমেন্টসের উপর 2 লাখ লাইক পড়েছে, 2 লাখ। তো এটার মধ্যে আমাদের বাঙালিরা এসে আমাকে যা তা গালাগালি। তো এই যে আপনি আমার কমেন্টস পড়ছেন কিনা জানি না, আমি কি বুঝাতে চেয়েছি সেটা আপনি জানেন না, কিন্তু আপনি আপনার স্বাধীনতা এখানে প্রকাশ করে দিলেন আমাকে গালাগাল করে। এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতা কিন্তু সংবাদ কর্মীদেরও আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই সাম্প্রতিক ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের অনলাইনের একটা ক্যাম্পেইন ছিল। ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে আমরা যেসব তথ্যপত্র পেয়েছি, আমি আপনার এই অনুষ্ঠানে শুধু প্রকাশ করতে চাই, পৃথিবীতে একমাত্র বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় এতটাই অপপ্রচার হচ্ছে বিকৃত আকারে। বাংলাদেশের মতো ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়া ব্যবহার পৃথিবীর আর কোথাও নাই। আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা যা তথ্যপত্র পেয়েছি সেটা তুলে ধরার ছিল, কিন্তু সম্প্রতি এই কোভিড পরিস্থিতি, লকডাউনের কারণে আমরা এই প্রেস কনফারেন্স করতে পারি নাই। আমরা নিশ্চয়ই কোভিড পরিস্থিতি যদি উন্নত হয়, আমরা প্রেস কনফারেন্স করে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে বাংলাদেশে, ফেসবুক আর ইউটিউব জুড়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন কোন প্রখ্যাত সাংবাদিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ নাই যে তাদের চরিত্র হনন করা হচ্ছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীর এমন কোন দেশ নাই, একমাত্র বাংলাদেশ, যে মতের অমিল হলেই তার চরিত্র নিয়ে আপনাকে আঘাত করা হবে, তার পারিবারিক নিয়ে আপনাকে আঘাত করা হবে, পারলে আপনাকে চাপা দিয়ে হত্যা করবে।
এবং এই দালাল কথাটা খুব মানে কমনলি ইউজ হয়। দালাল আর মানে আর এক শ্রেণীর না এক শ্রেণীর আলেম ওলামারা আছেন আর কি আমাদের মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, এক শ্রেণীর, আমি সবাইকে বলবো না, তারা কিন্তু ভাই বিশ্বাস করেন ফেসবুকে এসে আপনাকে নাস্তিক বানাবে, ফেসবুকে এসে আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে, বেহেশত দুজকের টিকিট আপনাকে দিয়ে দেবে। কি এক অবস্থান বিরাজ করছে ভাই। যাই হোক, সে আলোচনায় আর আজকে না যাই। জনাব কবি চৌধুরী তন্ন, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কবি চৌধুরী তন্ন এবং সাংবাদিক আব্দুল ভুট্টু আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন অনেক আগে। আপনারা নিশ্চয়ই তাদের কথার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন এবং আমরা খুব নিকটবর্তী সময়ে আবার কবি চৌধুরী তন্ন এবং আব্দুল ভুট্টুকে আবার নিয়ে আসবো, হয়তো একসঙ্গে আনবো না, তো অন্য কোনো অতিথির সঙ্গে তারা আসবেন এবং এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আপনারা এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ এবং কবি চৌধুরী তন্ন আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।